আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24 পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের টপ এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু আগামীকাল তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা, আর এই দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে আজকের এই ক্লাসটাই হচ্ছে এইচএসসি 24 শিক্ষার্থীদের সাথে কলেজ লাইফের, একাডেমিক লাইফের সর্বশেষ ক্লাস। তো আমি আশাবাদী আজকের ক্লাসে তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করবা এবং শেষ মুহূর্তে কিছু দিক নির্দেশনামূলক কথা থাকবে, সেটা আমরা অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমার পেইড বেসের শিক্ষার্থী ছিলা এবং যারা আমার পেইড বেসের শিক্ষার্থী ছিল না, উভয়কে আমি অনুরোধ করব আজকের এই ক্লাসটি একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকার জন্য। এবং আমি আশাবাদী আজকে যে টপ 200 এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব, বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব, নৈর্ভিত্তিক নিয়ে আলোচনা করব, এর মধ্য থেকে তোমাদের 20+ 25+ এমসিকিউ আগামীকাল পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা, কারণ দীর্ঘদিন তোমাদের সাথে এই অনলাইনে মাধ্যমে ক্লাস নিয়েছি, তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। এর মধ্য থেকে অনেক সময় ভালোটা হয়তো বা দিতেও পারি নাই, নিজের অজান্তেই খারাপটা চলে আসছে। যাই হোক, ভালো খারাপ মিলেই কিন্তু সব কিছু। তো আজকেই আমাদের এই লাস্ট ক্লাস একাডেমিক লাইফের, কলেজ লাইফের, তারপরে আবারও দেখা হতে পারে তোমাদের সাথে অ্যাডমিশন ক্লাসে। তোমরা সবাই জানো যে আমাদের বিজনেস স্কোয়াড অল ইন ওয়ান নামক একটি অ্যাডমিশন কোর্স চালু করছে। আলহামদুলিল্লাহ, সেই জায়গায় আমি এবং রিয়াদ ভাই হিসাব বিজ্ঞানের দায়িত্ব নিয়ে থাকবো। আশা করি তোমাদের অ্যাডমিশন জার্নিটাও খুব সুন্দর এবং স্বচ্ছ হবে। তো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে। এবং যারা এখনো জয়েন হয় নাই তাদেরকে জয়েন করার জন্য মেনশন করে দাও এবং ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। আজকে আমার তরফ থেকে লাস্ট ক্লাস হিসাবে একটা স্পেশাল গিফট থাকবে যারা সর্বোচ্চ শেয়ার করবা। কেমন? ওকে, জি, একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে, একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। আমি কি ক্লাসটা শুরু করতে পারি? তোমরা যারা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউতে 10-এর নিচে পাবা বলে মনে হয়, যেমন 9, 8, 7, যে স্যার আমার মনে হয় 10-এর নিচে আসবে, এখন আসো তোমাদেরকে বলি, দ্বিতীয় পত্রের এমসিকিউতে তুমি যদি একটু বেশি তুলতে পারো তাহলে তোমার যে ভয়, যে ভীতি, সেটা কিন্তু কেটে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো দ্বিতীয় পত্রের এমসিকিউটাকে আমরা একটু গুরুত্ব সহকারে দেখবো। কেমন? কারণ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দুইটা পত্র মিলে এমসিকিউতে আমরা যদি 20 পাই তাহলেই কিন্তু আমাদের পাস মার্ক আসবে, অর্থাৎ প্রত্যেক বিষয়ে 10 করে। এখন আমি যদি কোনো বিষয়ে একটু কম বেশি পাই তাতে কোনো সমস্যা হবে না, বাট একটা বিষয়ে 10 পাইতে হয়। এখন টোটাল ওভারঅল প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে আমি যদি 20 পাই তাহলেই কিন্তু আমি অ্যাকাউন্টিংয়ে পাস করতে পারবো, বহু নির্বাচনীতে মানে এমসিকিউতে। আর সিকিউর যে সিস্টেমটা সেটা হচ্ছে আমি দুইটা পত্র মিলে 46 যদি পাই তাহলেই কিন্তু আমি পাস করতে পারবো, অর্থাৎ 23 করে। এখন আমি কোনো পত্রে যদি 23-এর নিচে পাই আর কোনো পত্রে যদি 23-এর বেশি পাই, দুইটা যোগফল যদি 46 হয় তাতে কোনো সমস্যা নাই,
আমি হিসাব বিজ্ঞানের সিকিউতে সৃজনশীলতে আমি পাশ করে যাব। তাই আমি বলবো যারা প্রথম পত্র পরীক্ষা একটু আশাহত হয়েছ বা তোমার প্রত্যাশার বাহিরে হয়েছে, তোমরা ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি সতর্কতার সহিত দ্বিতীয় পত্র পরীক্ষাটাকে একটু মনোযোগ দিয়ে যদি দিতে পারো, আমি আশাবাদী এবং আমি হলফ করে বলতে পারি তোমার পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যাই হোক, যাবার বেলায় আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যেহেতু আজকে লাস্ট ক্লাস, আমার প্রতিষ্ঠানের যেই স্লোগানটা সেটা সবসময় আমরা অনুসরণ করব, ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়তে চাই। 2 নম্বর হচ্ছে, দেখো একটা লাইন আমি তোমাদেরকে আজকে দিয়ে গেলাম, এই লাইনটা আমার তরফ থেকে একটা প্রেরণা এবং অনুপ্রেরণা। সেটা হচ্ছে, মেধা থাকলে যে তাকে আমরা মেধাবী বলবো বিষয়টা এমন না। মেধাবী হলো সেই জন যার মেধা না থাকার পরেও সে চেষ্টা চালিয়ে যায় সামনের দিকে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। এই লাইনটা আমরা অনুসরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো, মেধা থাকলে আমরা তাকে মেধাবী বলবো না। মেধা থাকলে যে সে মেধাবী, এটা ভুল। মেধাবী কারা? যাদের মেধা না থাকা সত্ত্বেও ওই ব্যক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তিটাকে আমরা মেধাবী বলবো। তাহলে এই জিনিসটা আমাদেরকে মেনে চলতে হবে যে আমার মনে হয় পড়লে পড়া মুখস্থ হয়ে যায়, আমার লেখা অনেক সুন্দর, আমি মনে হয় সবচেয়ে বড় মেধাবী। না, আমি সবচেয়ে বড় মেধাবী না। মেধাবী তো সেই জন যে মেধা না থাকার পরেও হাজারবার পড়ার চেষ্টা করলো, পড়া মুখস্থ থাকে না, তারপরও চেষ্টা করে মুখস্থ রাখার জন্য। তার লেখা সুন্দর না, তারপরও সে চেষ্টা করে লেখাটা ভালো করার জন্য। তার জিপিএ ভালো না, তারপরও সে চেষ্টা করে জিপিএ ভালো আনার জন্য। এই জিনিসগুলো যার ভিতরে থাকবে, এই পরিশ্রমগুলো যার ভিতরে থাকবে, সেই কিন্তু প্রকৃত মেধাবী। এটা একটু মেনে চলবো আমরা ইনশাল্লাহ। প্রিয় এইচএসসি 24 ব্যাচ, সর্বদা ভালোবাসা থাকবে তোমাদের প্রতি। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে সর্বদাই তোমাদের প্রতি ভালোবাসা, আন্তরিকতার যে জায়গাটা, সেই জায়গাটা সবসময় থাকবে ইনশাল্লাহ, এটা কখনো কমবে না। কেমন? চলো আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আমরা এখন চলে যাব আমাদের মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে, আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। কেমন? এমসিকিউ নিয়ে আলোচনা করব আমরা। জি, আমিও তোমাদেরকে অনেক বেশি ক্লাসে মিস করব। যখন আমি 25-এর লাইভ ক্লাস করাবো, তখনই আমি তোমাদেরকে অনেক বেশি মিস করব। কেমন? আসো, এবার আসো, আজকে আমি এমসিকিউর ভিতরে প্রথমে আলোচনা করব অংশীদারি ব্যবসার টপ কিছু এমসিকিউ। দেখো, এই জায়গায় আমি লিখে রাখছি যে অংশীদারি ব্যবসা থেকে প্রত্যেকটা বোর্ডে 23 সালে এবং 22 সালে কেমন এমসিকিউ আসছে। দেখো, এই জায়গায় 6টা এমসিকিউ আসছে, এই জায়গায় 6টা আসছে। তার মানে আমি ধরেই নিলাম যে এই অংশীদারি ব্যবসা থেকে আমাদের 6টা এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তাই আমরা অংশীদারি ব্যবসাটাকে আমরা কি করব, ভালোভাবে আমরা শেষ করব। যেহেতু 1000 স্টুডেন্ট হয়েছে, তোমরা লাইভটা আরেকটু শেয়ার করে দাও, সবাই একটু স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে সেটা আমাদের গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, একটু কষ্ট করো, হ্যাঁ একটু কষ্ট করো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। একটু আমরা যদি বেশি শেয়ার করি, আরো বেশি শেয়ার করি, তাহলে আমাদের অনেক স্টুডেন্ট আসবে। যাই হোক, একটু তোমরা স্ক্রিনশট নিয়ে সেটা হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দাও, স্ক্রিনশট নিয়ে দিয়ে দিও। হ্যাঁ, ওকে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যেই এমসিকিউটা। এই যে দেখো, এই এমসিকিউটা আমরা মোটামুটি সবাই জানি। সেটা হচ্ছে, কোন ব্যবসার আইনগত পৃথক স্বাধীন সত্তা নেই? আইনগত পৃথক স্বাধীন সত্তা নেই, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। আমরা অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে আলোচনা করে দেই। সেটা হচ্ছে, অংশীদারি ব্যবসা হচ্ছে একটা চুক্তির ব্যবসা। চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসা গঠন করা হয়। কেমন? বর্তমানে বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়। কত নং ধারায় বলা হয়েছে? 4 নং ধারায় বলা হয়েছে। কেমন? তারপরে আসো, সাধারণ অংশীদারির সদস্য সংখ্যা 2 থেকে 20 জন। আর ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা চলে যাই আমাদের সেকেন্ড এমসিকিউতে। কেমন?
একটু খেয়াল করো। ওকে, এবার আসো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্ককে কি বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্ককে কি বলে? অংশীদারি ব্যবসা বলে। এই যে দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্ককে কি ব্যবসা বলে? অংশীদারি ব্যবসা বলে। কি ব্যবসা বলে? অংশীদারি ব্যবসা বলে। এই যে দেখো, অংশীদারি ব্যবসা বলে। বলো তো বুঝতে পারছো কিনা? এগুলো তোমরা পারো। 3 নম্বর দেখো, 1932 সালের অংশীদারি আইনের কত ধারা অংশীদারি ব্যবসার সংজ্ঞা দেওয়া হয়েছে? একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, 1932 সালের অংশীদারি আইনের কত ধারায় অংশীদারি ব্যবসার সংজ্ঞা দেওয়া হয়েছে? 4 নং ধারায়। কি বলা হয়েছে? 1932 সালের অংশীদারি আইনের 4 নং ধারায় বলা হয়েছে সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত, নাকি না, সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসাটা পরিচালনা করবে একজন। ব্যবসার যে মুনাফা হবে ওই মুনাফাটা নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার যেই চুক্তি, ওই চুক্তিটাকে অংশীদারি ব্যবসা বলা হয়। ওকে, তারপরে আসো, বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন কত সালের? 1932 সালের। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? 1932 সালের। একটু কমেন্ট করে জানাও কত সালের? 1932 সালের। আর 1994 তোমরা মনে করিও না, 1994 হচ্ছে কোম্পানি আইন। 1994 হচ্ছে কোম্পানি আইন। কেমন? যদি কোম্পানি আইনের কথা বলে তাহলে 1994 হবে, আর যদি 1932 বলে তাহলে সেটা হবে অংশীদারি ব্যবসা। সেটা হবে কত? অংশীদারি ব্যবসা। আচ্ছা দেখো, আজকে ক্লাস নিতে আসলে নিজের কাছে খুবই খারাপ লাগতেছে, এবং আমি শুকরেন না। আরেকটা জিনিস হচ্ছে যে আসলে ক্লাস নিতে গিয়েও কিন্তু একটু মানে নার্ভাস হচ্ছি, এই জন্য যে এইচএসসি 24-এর সাথে আজকেই কিন্তু শেষ ক্লাসটা। তাই তোমাদের সাথে দীর্ঘদিন ক্লাস যে নিছি সেই সম্পর্কটার জায়গা থেকে আজকে ক্লাস নেওয়াটা খুবই কষ্টকর মনে হচ্ছে আমার কাছে, খুবই কষ্টকর মনে হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় 1200 স্টুডেন্ট আসো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এটা স্মৃতি হিসাবে রেখে দাও। আমি একটা স্ক্রিনশট দিয়ে সেটাকে স্মৃতি হিসাবে তোমরা রেখে দিবা। তোমাদের ভালোবাসা এবং আন্তরিকতায় আমাদের বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে আমরা সবাই খুশি, এবং নিউ কমার্স কোচিং, ইজি ইংলিশ, অ্যাকাউন্টিং ক্লাব, অ্যাকাউন্টিং সম্রাট, আমাদের সবার পক্ষ থেকে তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে যেন তোমরা ভালো কিছু করতে পারো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, যদি পারো, হ্যাঁ যদি পারো একটু বেশি বেশি শেয়ার করে দাও, আরো কিছু স্টুডেন্ট আজকে জয়েন হোক। এক আর 2 নম্বর কথা হচ্ছে এডমিশন, যদি তোমরা কেউ ভর্তি হতে চাও অবশ্যই আমাদের এডমিশনের যে কোর্সটা আছে সেটা তোমরা এনরোল করতে পারো। মনে রাখবা, কথা যা দিব কাজে সেটা প্রমাণিত করব। আসো আমরা চলে যাই তার পরের প্রশ্ন। এবার এই জায়গায় কি বলছে দেখো, অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় কিরূপ? অংশীদারি ব্যবসায় অংশীদারদের দায় কিরূপ? দেখো সেটা হচ্ছে অসীম। অংশীদারি ব্যবসায় অংশীদারদের দায়টা কেমন? অসীম। মনে রাখবা, অংশীদারি ব্যবসায় প্রত্যেকটা অংশীদারদের দায় কেমন? অসীম। তারপরের প্রশ্নেতে আমরা চলে যাই। দেখো এই এমসিকিউ গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, 100% ধরে নাও এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আদালত প্রামাণ্য দলিল হিসাবে কি গ্রহণ করে? মানে আদালতে দলিল হিসাবে কোনটা গ্রহণ করে? আমাকে একটু কমেন্ট করে বলো তো। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আদালত কোনটাকে গ্রহণ করে? আমাকে একটু কমেন্ট করে বলো, কোনটাকে গ্রহণ করে? লিখিত চুক্তি, মৌখিক চুক্তি, নিবন্ধিত ও লিখিত চুক্তি, নাকি অনিবন্ধিত চুক্তি? কোনটা বলো? এটা কিন্তু না। তোমরা অনেকে মনে করবা যে অংশীদারি ব্যবসার চুক্তি কিন্তু 3 প্রকার, লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। তাহলে আদালতের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে নিবন্ধিত ও লিখিত চুক্তিপত্র। যদিও যদিও অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়, তারপরেও যদি সেটা নিবন্ধন করা হয় তাহলে সেটা আদালতের নিকট কি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তোমরা এইটাকেও দিও না, এইটা হবে নিবন্ধিত ও লিখিত চুক্তিপত্র। কেমন? আশা করি বুঝতে পারছো। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো প্রিয় শিক্ষার্থীরা। এই যে 1300 স্টুডেন্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
এই যে ভালোবাসাগুলো এইভাবেই কিন্তু জয়েন হবে একটা সময়। কারণ ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য বিজনেস স্কোয়াডের যে সকল প্ল্যাটফর্ম আছে, নিউ কমার্স কোচিং, তারপরে ইজি ইংলিশ, অ্যাকাউন্টিং ক্লাব, অ্যাকাউন্টিং সম্রাট, তারা সর্বদাই চেষ্টা করেছে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। তো ওই জায়গা থেকে আমি বলতেছি সার্ভিস সবসময় 100-এ 100 থাকবে। আসো তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো মূলধন বিনিয়োগ ছাড়া অংশগ্রহণকারী অংশীদারকে কি বলে? মূলধন বিনিয়োগ ছাড়া, মূলধন বিনিয়োগ ছাড়া এই জায়গায় কি বলছে? অংশগ্রহণকারী অংশীদারকে কি বলে? যেই অংশীদার মূলধন বিনিয়োগ করবে না কিন্তু ব্যবসায় অংশগ্রহণ করে পরিচালনায়, আমরা তাকে বলতে পারি কি অংশীদার? সক্রিয় অংশীদার। অর্থাৎ সে মূলধন বিনিয়োগ করবে না, হ্যাঁ, সে কি করতে পারবে? ব্যবসায় অংশগ্রহণ করতে পারবে। কেমন? ওকে, তারপরে আসো অংশীদারি ব্যবসার মূল বৈশিষ্ট্যগুলো কি কি? অংশীদারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কি? একাধিক সদস্য, চুক্তি, অসীম দায়। তিনটাই সঠিক। তাহলে তিনটাই কি সঠিক? বলো তিনটাই কি সঠিক? বলো তো এটার উত্তর কি হবে? তিনটা। একাধিক সদস্য লাগবে, সর্বনিম্ন 2 জন, 2 জনের উপরে এই যে 20 জন অথবা ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন, তার মানে একাধিক সদস্য। অবশ্যই চুক্তিপত্র করা লাগবে, আর অবশ্যই অংশীদারদের দায় কি? অসীম। তাহলে 1, 2, 3, তিনটাই কি সঠিক। এবার আসেন তারপরে আমরা চলে যাই। এবার কোনটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি? কোনটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি? এটা তো একদমই মনে করো একটা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই স্টুডেন্টও কিন্তু পারবে। দেখো কোনটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি? সেটা হচ্ছে চুক্তিপত্র। আজকে লাস্ট ক্লাস, বারবার ক্লাসে বলতেছি আজকে লাস্ট ক্লাস, তাই না? এই যে দেখো আজকে কিন্তু খারাপ লাগা শুরু হবে যে হিসাব বিজ্ঞান ক্লাস কিন্তু তোমরাও করতে পারবে না, আমিও করাইতে পারবো না। এই যে খারাপ লাগাটা, তাহলে বুঝতে হবে যে তোমাদের সাথে একটা আন্তরিকতার জায়গা দীর্ঘদিন ধরে আমাদের তৈরি হয়েছে। এটাই হচ্ছে আমরা যে শিক্ষার্থী বান্ধব, এটাই কিন্তু তার প্রমাণ। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, কোনটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি? চুক্তিপত্র। কোনটা? চুক্তিপত্র। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার বলো এটা কি হবে? অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন। সর্বোচ্চ কতজন? 20 জন। এটা কোন ব্যবসার ক্ষেত্রে? সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। আর 10 জন হচ্ছে কোন ব্যবসার ক্ষেত্রে? ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা বুঝতে পারছো কিনা বলো? আরেকটু শেয়ার করে দাও, আমি চাই আজকে 1500 স্টুডেন্ট জয়েন হোক। ওকে, নিচের কোনটি অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক লাগবে? নিচের কোনটি অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক লাগবে? এই জায়গায় অনেক শিক্ষার্থীরা মনে করতে পারে দলিল অথবা নিবন্ধন, না, এই জায়গায় লাগবে চুক্তি। চুক্তিটা অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক লাগবে। চুক্তিটা অংশীদারি ব্যবসায় কেমন লাগবে? বাধ্যতামূলক লাগবে। কেমন? ওকে, হ্যাঁ, আর কখনো মেসেজ দিয়ে বলবো না যে ক্লাসে জয়েন করো, অথবা আর কখনো তোমাদের গ্রুপে মেসেজ দিব না যে ক্লাসে তোমরা জয়েন করো, ঠিক আছে? এই হচ্ছে বিরক্তি। এই যে দেখো বিরক্তির জায়গাগুলো শেষ হয়ে যাচ্ছে, সমাপ্তি হয়ে যাচ্ছে। একাডেমিক লাইফের যে বিরক্তি হিসাব বিজ্ঞানের, সেটা কিন্তু আজকের পর থেকে সমাপ্তি হয়ে যাবে, ঠিক আছে? শুধু স্মৃতি হিসাবে রয়ে যাবে। এই যে 1400 স্টুডেন্ট চলে আসছে, এটাই কিন্তু স্মৃতি, তাই না? দাও একটা স্ক্রিনশট দাও সবাই, দেখি স্ক্রিনশট দাও সবাই, একটা স্ক্রিনশট দাও। এগুলো আবার গ্রুপে দিও কিন্তু, কেমন? ওকে, যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে যে লাস্ট মোমেন্টে এসে তোমরা অনেক বেশি ভালোবাসা দেখিয়েছো। দেখো চুক্তির অবর্তমানে অংশীদারদের প্রদত্ত ঋণের সুদ কত? দেখো আমরা জানি অংশীদারি ব্যবসা হচ্ছে চুক্তির ব্যবসা। তো অংশীদারি ব্যবসাটা যেহেতু চুক্তির ব্যবসা, চুক্তিতে উল্লেখ থাকলে অংশীদারি কোন কোন বিষয়ের উপরে সুদ ধরতে হবে এটা তো আমরা জানি। এই যে মূলধনের উপরে সুদ ধরবো, মূলধন, এটা চুক্তিতে বলা থাকতে হবে। উত্তোলন, এটা চুক্তিতে বলা থাকতে হবে। কমিশন, এটা চুক্তিতে বলা থাকতে হবে, তাহলে কমিশন দিব। মূলধনের উপরে সুদ ধরবো কি ধরবো না, এটা চুক্তিতে বলা থাকতে হবে। কিন্তু একটা জিনিস আছে যেটা চুক্তিতে বলা না থাকলেও সেটার উপরে সুদ দিতে হয়, সেটা হচ্ছে ঋণ।
ঋণ হচ্ছে এমন একটা বিষয়, এই যে ঋণ হচ্ছে এমন একটা বিষয়, এটা যদি চুক্তিতে বলা নাও থাকে তারপরেও প্রতিষ্ঠান যে ঋণ নিয়ে আসবে, প্রতিষ্ঠানে যে অংশীদার প্রতিষ্ঠানে ঋণ আনবে তাকে একটা সুদ দিতে হবে। বাট সুদ যে আমরা দিব, কত পার্সেন্ট দিব, কত পার্সেন্ট দিব ওইটা হচ্ছে দেখার বিষয়, সেটা হচ্ছে 6%। আর এই এমসিকিউটা যদি আগামীকাল চলে আসে তাহলে আমার কোনো কষ্ট নাই বা দুঃখ নাই, আমাকে দায়ী করতে পারবে না। এই এমসিকিউটা যদি আগামীকাল চলে আসে তাহলে আমাকে কিন্তু দোষারোপ করতে পারবে না। তার মানে আগামীকাল এই এমসিকিউটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ওকে, এটা কি বুঝতে পারছো? তাহলে এটা হবে 6%। চুক্তির অবর্তমানে, চুক্তির অবর্তমানে আমরা ঋণের উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো? 6% সুদ ধরবো। কয় পার্সেন্ট? 6% সুদ ধরবো, মনে থাকবে? ওকে, এই যে 15 স্টুডেন্ট হয়ে গেছে, এই তো ভালোবাসার জায়গায় জায়গায় তৈরি হয়ে গেছে। ছবি তোলো সবাই, পোজ দিলাম একটা, কেমন? এই তো, যাই হোক, ধন্যবাদ। তারপরে আসো, দেখো চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন হয় কিভাবে? আমরা জানি লাভ লোকসান বন্টন করার পদ্ধতি 3টা, একটু কমেন্ট করে জানাও। লাভ লোকসান বন্টন করা হয় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে অনুপাত, অনুপাত কিরকম? এই যে এই টাইপের কিছু অনুপাত দেওয়া থাকবে। 2 মূলধন অনুপাত, যে যত টাকা মূলধন দিবে সেই মূলধন অনুযায়ী। 3 সমানুপাত, সমানুপাত মানে সমহারে, অর্থাৎ যদি চুক্তিতে উল্লেখ না থাকে, যদি চুক্তিতে উল্লেখ না থাকে যে আমরা মূলধনে মুনাফার অংশটা বন্টন কিভাবে করব, যদি অনুপাত দেওয়া না থাকে, যদি মূলধন অনুযায়ী ধরতে না বলে, তখন আমরা অংশীদারদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিব। কি ভাগে? সমান ভাগে ভাগ করে দিব। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলো। এই যে 1500 স্টুডেন্ট আমাদের চলে আসছে। এই যে আরেকটু শেয়ার করলে হয়তো বা আরো বেশি স্টুডেন্ট হবে, তাই না? আরেকটু শেয়ার করলে হয়তো বা আরো বেশি স্টুডেন্ট হবে। এবার আসো, ওকে, এবার দেখো অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য? একটু ভালোভাবে খেয়াল করো। অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার প্রতিষ্ঠান থেকে কোনটা পাবে? এই যে ঋণের সুদ। চুক্তিতে বলা না থাকলেও একজন অংশীদার প্রতিষ্ঠানের কাছ থেকে কি পাবে? ঋণের সুদ পাবে। কি পাবে? ঋণের সুদ পাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। একটু আগেই কিন্তু আমি বলছি যে ঋণের সুদ পাবে। এবার দেখো অংশীদারি ব্যবসায় অংশীদার গ্রহণ ও বহিষ্কার করা হয়ে থাকে কিভাবে? দেখো আমরা অংশীদারি ব্যবসায় একজন অংশীদার কিভাবে গ্রহণ করব আর একজন অংশীদার কিভাবে আমরা বহিষ্কার করব, এটা কিন্তু আমার মন গড়া মতো করলে হবে না। যেহেতু এটা অংশীদারি ব্যবসা, তার মানে চুক্তিতে যেটা বলা থাকবে সেটাই কিন্তু আমাকে করতে হবে। এই জন্য চুক্তি অনুসারে, চুক্তি অনুসারে ভাই, এগুলো কিন্তু আগামী ক্লাসে আসবে। চুক্তি অনুসারে, কি অনুসারে? চুক্তি অনুসারে। এতগুলো স্টুডেন্ট, আজকের পর থেকে আর হিসাব বিজ্ঞান ক্লাস করাইতে পারবো না, ক্লাসে মিসিং থাকবে স্টুডেন্ট গুলো। এটা একটু কষ্টকর, তবে এটাই প্রকৃতির নিয়ম। জায়গা পরিবর্তন করতে হবে, জায়গা পরিবর্তন না করলে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না এবং সফলতাকে অর্জন করা যায় না। তাই আমাদেরকে এই যে একটা স্টেপ, কলেজের লাইফ, এটাকে শেষ করে আমরা নতুন আরেকটা জার্নিতে যাব, সেটা হচ্ছে এডমিশন জার্নি। এটাকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যুদ্ধ। এই যে যুদ্ধক্ষেত্র, সেই জায়গায় তুমি যদি নিজেকে প্রমাণ করতে চাও জয়ী হিসাবে, একজন সফল হিসাবে, তখন তোমাকে অবশ্যই ভালো একটা জায়গায় কিন্তু তোমাকে এনরোল করতে হবে কোর্স। সেটা হইতে পারে অনলাইন, সেটা হইতে পারে অফলাইন। এবার আসো, দেখো এবার আমরা একটা অঙ্ক নিয়ে আসছি। দেখো একটি অংশীদারি কারবারের কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা 1,10,000 টাকা। এবার কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার হার হচ্ছে 10%। তাহলে কমিশনের পরিমাণ কত? আমি কমিশন ধরার জন্য 2টা কথা বলেছিলাম। একটা হচ্ছে পূর্ববর্তী, কমিশন ধরার 2টা পদ্ধতি, একটা হচ্ছে পূর্ববর্তী, আরেকটা হচ্ছে পরবর্তী। এখন দেখো পূর্ববর্তী আর পরবর্তী বললে কি করব? এই যে পূর্ববর্তী বললে এই যে যেই টাকাটা আছে এই টাকাটাকে, এই যে 1,10,000,
এটাকে কমিশনের হার কত বলছে 10%, তাহলে আমি নর্মালি 10% ক্যালকুলেশন করব। আর পরবর্তী বললে এই টাকাটাকে আমি 10 দ্বারা গুণ দিব, 110 দ্বারা ভাগ করবো। আজকে সকালেই কিন্তু আমি ক্লাসে আলোচনা করছি এটা। তাহলে আমার এই জায়গায় আসবে কয় হাজার টাকা, 10,000 টাকা। এটাই কিন্তু উত্তর। কেন? এই জায়গায় স্পষ্ট বলে দিছে যে পরবর্তী নেট মুনাফার উপরে, এই যে পরবর্তী নেট মুনাফার উপরে কমিশন ধার্য করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, একটু কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও প্লিজ। বুঝতে পারছো সবাই? তোমাদের সত্যিকার অর্থে তোমাদের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে যে আসলে তোমরা এরপর থেকে আমি হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে পাবো না। ঠিক 23 বেসের জন্য যতটুকু খারাপ লাগছে 24 বেসের জন্য ততটুকু খারাপ লাগছে। তবে একটা কথা তোমাদেরকে বলে দেই, তোমাদের অনুজ, তোমাদের ছোট যারা আছে তাদেরকে একটা সঠিক মেসেজ দিও, একটা মেসেজ ড্রপ করে দিও, শায়েকের মেসেজটা, যে শায়েকের মেসেজটা তোমরা তোমাদের ছোটদেরকে ড্রপ করে দিও, যে তারা আসলে কিভাবে সামনের দিকে অগ্রসর হবে। তারা যদি এখন থেকে পড়াশোনা না করে তাহলে তোমাদের মতন কি কি সমস্যার সম্মুখীন তারা হবে সেটা একটু মেসেজটা ড্রপ করে দিও, কেমন? ওকে। এবার দেখো এটা একটু বলো তো উত্তরটা কি হবে। অংশীদারদের নিকট ব্যবসায়ের পাওনা কোনটি? অংশীদারদের নিকট ব্যবসায়ের পাওনা অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান। এই যে দেখো 1600 স্টুডেন্ট হয়েছে, দেখছো মাশাআল্লাহ 1600 স্টুডেন্ট কিন্তু হয়ে গেছে আমাদের, তাই না? এই যে 1600 স্টুডেন্ট কিন্তু হয়ে গেছে। এই যে এইটাই তো হচ্ছে ভালোবাসা। এই যে স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম তোমাদের স্মৃতিটাকে, তোমরাও পারলে রেখে দিও। এবার দেখো অংশীদারদের নিকট ব্যবসায়ের পাওনা কোনটি? বলতো উত্তোলনের সুদ। এটা হচ্ছে ব্যবসা পাবে কার কাছে? অংশীদারের কাছে। যদি কোনো অংশীদার প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে, যদি কোনো অংশীদার প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে, তাহলে ওই উত্তোলনের উপরে যদি সুদ ধরতে বলে, এই সুদটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য কি? আয়। তাহলে উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য আয়, আর মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আর কিছু শেয়ার করো, 2000 স্টুডেন্ট হয়ে যাক। উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি? আয়, আর মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি? ব্যয়। কেমন? ওকে ফাইন। একটু একটু কমেন্ট করে আমাকে জানাও যে উত্তোলনের সুদ আমাদের জন্য কি আর মূলধনের সুদ আমাদের জন্য কি। দেখো উত্তোলনের সুদ আমাদের জন্য আয়। কোন ধরনের আয়? অপরিচালন আয়। মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি? ব্যয়। কোন ধরনের ব্যয়? অপরিচালন ব্যয়। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো। ধন্যবাদ সবাইকে। তারপরে আসো, এবার দেখো আমরা আরেকটা অঙ্ক পড়বো এখন। দেখো বিতি বছরের মাঝামাঝি, বিতি নামে কেউ আসো নাকি? বিতি বছরের মাঝামাঝি ব্যবসায় 50,000 টাকা ঋণ প্রদান করে, বছর শেষে বিতির প্রাপ্য সুদের পরিমাণ কত? এবার আসো, এই যে বিতি নামক অংশীদার ব্যবসায় যে ঋণ প্রদান করেছে, এবার এই ঋণের উপরে আমাদেরকে কি দিতে হবে? সুদ দিতে হবে। কি দিতে হবে? সুদ। এবার আমি কত পার্সেন্ট সুদ দিব ওইটা কিন্তু প্রশ্নে বলা নাই। তাহলে আমরা জানি ঋণের উপরে সুদ সম্পর্কে কোনো কিছু বলা না থাকলে 6% সুদ দিব। বিতে দিছে কয় হাজার টাকা? 50। কয় পার্সেন্ট ধরবো? 6%। তাহলে 50-এর উপরে 6% ধরলে আসবে কত? 3000 টাকা। এবার বিথি ঋণটা দিছে বছরের মাঝামাঝি, তাহলে বিথিকে কিন্তু আমি 1 বছরের সুদ দিব না। কয় মাসের দিব? 6 মাসের। তাহলে 6 মাসে আসবে কত টাকা? 1500 টাকা। তাহলে 1500 টাকা হবে উত্তর। 1500 টাকা হবে উত্তর। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। আমি 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত সকল এমসিকিউর উত্তর সহ পিডিএফ আমাদের ফেসবুক পেজে দিয়েছি, তোমরা ওই জায়গা থেকে নিয়ে নিবা। আর রাত 10:30টায় তোমাদের ফাইনাল একটা এমসিকিউ নিব পরীক্ষা আমাদের ওয়েবসাইট থেকে। সবাই পরীক্ষাটা দিয়া নিজেকে যাচাই করে নিবা যে তুমি প্রস্তুত কিনা। মাশাআল্লাহ আমাদের স্টুডেন্টগুলো মাশাআল্লাহ আজকে এতটাই ভদ্র, ভাষায় প্রকাশ করার মতো না, যে আসলেই 24-এর শিক্ষার্থীরা প্রমাণ করছে তারা আসলেই ভদ্র, নম্র এবং ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হওয়ার জন্য যে গুণাবলী তাদের প্রয়োজন সেই গুণাবলী কিন্তু তারা অর্জন করে ফেলেছে অলরেডি। আশা করি
এই জিনিসটা তোমরা ধরে রাখবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, এবং তোমাদের অভিভাবক যারা আমাদের আজকের এই লাইভটি দেখতেছে, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং আমার তরফ থেকে, আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং অভিনন্দন। এবার দেখো এরপরের এমসিকিউ, লাভ লোকসান আবন্টন হিসাবের উদ্বৃত্ত কোথায় স্থানান্তর করা হয়? খুব মনোযোগ দিয়ে বুঝো। লাভ লোকসান আবন্টন অথবা বন্টন, আমরা যে খ নম্বরে লাভ লোকসান বন্টনটা করি, এই লাভ লোকসান বন্টনটা করার পর এটা আমরা দুইটা জায়গায় স্থানান্তর করি। একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব অথবা পরিবর্তনশীল মূলধন, আরেকটা হচ্ছে চলতি হিসাব। এই দুইটা জায়গায় আমরা লাভ লোকসান বন্টনের উদ্বৃত্তগুলোকে স্থানান্তর করি। দেখো সেটা হচ্ছে এই যে মূলধন হিসাব এবং চলতি হিসাব। বলো তো এমসিকিউটা বুঝতে পারছো কিনা, বলো তো এমসিকিউটা বুঝতে পারছো কিনা? আরেকটু কি শেয়ার করা যায়? 2000 স্টুডেন্টকে আনা যায় আজকের ক্লাসে? 2000 স্টুডেন্টকে আনা যায় বলো? ওকে, ধন্যবাদ তোমাদেরকে। ওকে, বিশ্বাস করো এই জায়গা থেকে 25 থেকে 20টা এমসিকিউ কমন পাবা। এবার দেখো আরেকটা এমসিকিউ, বিথি তার অংশীদারি কারবারের বছরের মাঝামাঝি সময়ে 1 লক্ষ টাকা ঋণ প্রদান করে, তাহলে ঋণের সুদের পরিমাণ কত? সেম একটা অঙ্ক কিন্তু একটু আগে আমরা সমাধান করছি। তাহলে ওই অঙ্কটা কি? এই যে দেখো ওই অঙ্কটা হচ্ছে এই যে 1 লক্ষ টাকা ঋণের উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো? 6% সুদ ধরবো। তাহলে 1 লক্ষ টাকার উপরে 6% ধরলে আসবে কত? 6000 টাকা। বছরের মাঝামাঝি দিছে, 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, তাহলে ঋণের সুদ হবে কত? 3000 টাকা। তাহলে উত্তর হবে কত? 3000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, আমাকে একটু জানাও বুঝতে পারছো? আজকে আশাবাদী আমি লাস্ট পর্যন্ত থাকবা, লাস্টে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই জিনিসগুলো আশাবাদী তোমাদের কাজে লাগবে। এবার দেখো নগদ উত্তোলন, নগদ উত্তোলনের তারিখ না থাকলে কত মাসের সুদ ধরবো? আমরা সবাই জানি নগদ উত্তোলনটা দুই ভাবে করা হয়, একটা হচ্ছে মাসিক, আরেকটা হচ্ছে বাৎসরিক। তো মাসিক উত্তোলনের ক্ষেত্রে আমরা কিভাবে, এই যে মাসের প্রথমে উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধরতে হবে, মাসের মাঝামাঝি 6, মাসের শেষ 5.5, 2 মাস অন্তর অন্তর, 2 মাস অন্তর অন্তর কেমন 2.5, 3 মাস অন্তর অন্তর 1.5। এই জিনিসগুলোর বাহিরে, এগুলো হচ্ছে মাসিক উত্তোলন। এই মাসিক উত্তোলনের বাহিরে যদি কোনো অংশীদার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করে বাৎসরিকভাবে, বাৎসরিক, তাহলে ওই উত্তোলনের উপরে আমরা 6 মাসের সুদ ধরবো। কয় মাসের? 6 মাসের সুদ ধরবো। তাহলে যদি কোনো উত্তোলনের সাথে মাসের প্রথমে, শুরুতে, শেষে, 2 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর, এই জিনিসগুলোর কোনোটাই যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা কত মাসের সুদ ধরবো? 6 মাসের সুদ ধরবো। কত মাসের? 6 মাসের সুদ ধরবো। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই জায়গাটাতে তোমরা একটু বুঝে শুনে উত্তরটা দাও, এই জায়গা থেকে তোমরা বুঝে শুনে একটু উত্তরটা দাও। দেখো তো উত্তরটা কি হবে? কোন ধরনের মূলধনের উপরে সুদ ধার্য করতে হয়? অতিরিক্ত মূলধন, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, বিনিয়োগকৃত মূলধন। তাহলে আমরা জানি কোন মূলধনের উপরে আমাদেরকে সুদ ধার্য করতে হয়, আমরা সবাই জানি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধরতে হয়। যদি অতিরিক্ত মূলধনের উপরে সুদ ধরতে হয় যদি প্রশ্নে থাকে, তবে প্রারম্ভিক মূলধন সবসময় প্রশ্নে থাকবে। আর প্রশ্নে থাকলেই যে সুদ ধরবা বিষয়টা এমন না। যদি চুক্তিতে বলে সুদ ধরতে, তাহলে আমরা সুদ ধরবো, যদি চুক্তিতে না বলে তাহলে আমরা ধরবো না। তাহলে প্রারম্ভিক মূলধনের উপরে আমরা সুদ ধরবো। এবার আসো, যদি এটা বহু নির্বাচনী এমসিকিউ হইতো, মানে রোমান সংখ্যা দিয়ে বুঝাইতো, তাহলে কিন্তু এই দুইটাই কিন্তু উত্তর হইতো, এই দুইটাই, তখন উত্তর কিন্তু ক প্লাস খ দুইটাই হইতো। যেহেতু এটা রোমান সংখ্যা দিয়ে না, তখন তুমি এটাকে টিক দিতে পারবা না, এটাকে কিন্তু টিক দিতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? উত্তর দুইটাই হবে, উত্তর দুইটাই হবে। কিন্তু কখন আমি দুইটাকে টিক দিব? যখন এটা
বহু নির্বাচনী এমসিকিউ হবে তখন, অর্থাৎ রোমান সংখ্যা দিয়ে থাকলে। বাট এই জায়গায় যেহেতু ক খ দিয়ে বলা আছে, তাই আমি যেটা প্রতিষ্ঠানে না থাকলে ব্যবসা সম্ভব না, প্রারম্ভিক মূলধন, তার উপরে ধরতে হবে। কারণ অতিরিক্ত মূলধন দিলে ধরবো, না দিলে ধরবো না। আশা করি তোমরা বুঝতে পারছো। মাশাআল্লাহ, এখন অবধি পর্যন্ত 1600 স্টুডেন্ট আমাদের স্টিল নাও ক্লাস করতেছে, শুক্রিয়া। এবার আসেন, 1700 করা যায় না? সবাই যদি জোরে সোরে আরো কিছু শেয়ার করি, ধাক্কা দিয়ে বিল্ডিং ফালাই দেন, সমস্যা কি? ওকে, আমার জন্য কি শেয়ার করা যায় না? করেন না, স্পেশাল গিফট থাকবে কিন্তু। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো ক্লাসটা নিয়ে তোমাদের সাথে। দেখেন, ক্লাস নিচ্ছে হাসি মুখে, বিদায় বেলা কিন্তু একটু মন ক্লান্ত হয়ে যাবে। কারণ এই যে স্টুডেন্টগুলো, এই যে নামগুলো, এই যে নামগুলো আমি দেখতে পাচ্ছি আমাকে কমেন্ট করতেছে, এই যে নামগুলো, এইগুলো কি এর পরের দিন ক্লাসে আর থাকবে? এরপরে যখন আমি ক্লাস নিব, কাদের ক্লাস নিব? HSC 25-এর ক্লাস নিব, তখন তো এই নামগুলো আর থাকবে না। এই কলেজের যেই ক্লাস, সেই ক্লাসে আমি পাবো না। এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, এবার দেখেন এই জায়গায় কি বলছে, অংশীদারগণ প্রত্যেক মাসের মাঝামাঝি বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে মোট উত্তোলনের উপরে কত মাসের সুদ ধরতে হবে। মাঝামাঝি বলছে, মাঝামাঝি বললে 6 মাস, শুরুতে বললে 6.5, যদি বলতো শেষে 5.5। বলেন তো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা বলেন? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা বলেন? ওকে, মনে রাখবা, আমরা ব্যতীত, এই বিজনেস স্কোয়াড ব্যতীত, নিউ কমার্স কোচিং ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্ম কখনোই ব্যবসা শিক্ষায় শিক্ষার্থীদের জন্য এতটুকু পরিশ্রম করে নাই। এতটুকু তোমাদেরকে আমি শিওর করে দিলাম। এবার দেখো, আমরা একটা ম্যাথ সমাধান করব। এবার এই ম্যাথটা আমরা একটু বুঝে শুনে সমাধান করব। কেমন? AB একটি অংশীদারি ব্যবসার অংশীদার। ওকে ফাইন। এ বছরের মাঝামাঝি সময়ে 1 লক্ষ টাকা ব্যবসায় ঋণ সরবরাহ করে। অন্যদিকে বি প্রতি মাসের শেষে 500 টাকা হারে উত্তোলন করে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপরে 10% সুদ ধরতে হবে। ঋণের উপরে কত টাকা সুদ ধরতে হবে? ঋণের উপরে বলো, ঋণের উপরে কত টাকা সুদ ধরতে হবে? ঋণের উপরে কত টাকা সুদ ধরতে হবে? এই যে দেখো, ঋণ 1 লক্ষ টাকা, পার্সেন্ট দেওয়া নাই। কয় পার্সেন্ট? 6%। আসবে 6000 টাকা। কত দিয়া? 6 দিয়ে গুণ, 12 দিয়া ভাগ, তাহলে হবে 3000 টাকা। কেন? কারণ এই জায়গায় বছরের মাঝামাঝি বলছে। এই যে যদি মাঝামাঝি না বলে, এই জায়গায় বলতো যে অক্টোবরের 1 তারিখে ঋণ দিছে, তাহলে ঋণের সুদ কত হইতো বলো? এটা তোমরা বলবা। অক্টোবরের 1 তারিখ, এটা তোমরা বলো। অক্টোবরের 1 তারিখ যদি ঋণটা দিত, তাহলে ঋণের সুদ কত লিখতা তোমরা? যদি এটা অক্টোবরের 1 তারিখ হইতো, তখন তোমরা ঋণের সুদ কত ধরতা বলো? ঋণের সুদ কত ধরতা বলো? অক্টোবরের 1 তারিখে যদি ঋণের সুদ থাকতো, তাহলে তোমরা এটাকে কত ধরতা? আমাকে একটু বলো, একটু কমেন্ট করে বলো। অক্টোবরের 1 তারিখ যদি হয়, তাহলে কত ধরবা বলো? কত ধরবা বলো? কত ধরবা দেখি? একটু নেট সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, বলো কত? ঠিক আছে, বলো। যদি অক্টোবরের 1 তারিখ হয়, তাহলে আমরা কত ধরবো? যদি অক্টোবরের 1 তারিখ হয়, তাহলে এই যে দেখো, আমরা 1 লক্ষ টাকা এই জায়গায় লিখবো। লিখার পরে আমরা এটাকে 6% করব। 6% করার পর আমাদের আসবে কত? 6% কর আমাদের আসবে 6000 টাকা। তারপরে আমরা কত মাসের সুদ নিব? এই যে দেখো, অক্টোবরের 1 তারিখ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের। তাহলে 3 দিয়ে গুণ দিব, 12 দিয়ে ভাগ দিব। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? এটা বুঝতে পারছো কিনা বলো?
এটা বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। ওকে, নেট সমস্যা ছিল, এই জন্য অনেক শিক্ষার্থী মনে হয় ডাউন হয়ে গেছে। দেখো তারপরে অঙ্কটা দেখো, এওবি একটি অংশীদারি কারবারের অংশীদার। এবার বলছে উত্তোলনের উপরে সুদের পরিমাণ কত হবে। উত্তোলন, ওই যে উত্তোলনটা করছে, এই উত্তোলনের উপরে সুদের হার কত হবে। এই যে দেখো, বি প্রতি মাসের শেষে 500 টাকা করে উত্তোলন করছে। এই যে 500, কত পার্সেন্ট, 10% ধরবো, ধরলে আসবে কয় টাকা, 50 টাকা। এই 50 টাকা কিন্তু এক মাসের আসছে, তো যেহেতু মাসের শেষে করছে, তাহলে আমরা নিব কয় মাসের, 5.5 মাসের। তাহলে এটা দ্বারা এটাকে গুণ দাও, তাহলে কত আসে বলো। 50কে 50কে এটা দ্বারা গুণ দাও, গুণ দিলে কত আসে আমাকে বলো। 50কে এটা দ্বারা গুণ দাও, গুণ দিলে কত আসে বলো। এটাকে গুণ দাও, গুণ দিলে কত আসে একটু বলো। 275 আসবে, 275 আসবে। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। মাসের শেষে যদি উত্তোলন করি, মাসের শেষে উত্তোলন করলে 5.5 মাসের, মাসের শেষে উত্তোলন করলে 5.5 মাসের, শুরুতে করলে 6.5 মাসের, মাঝামাঝি করলে 6 মাসের। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আরো একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক দেখো। 2022 সালের একটি অংশীদারি কারবারের অংশীদার জনাব সৈকত প্রতি মাসের শেষে সারা বছর ধরে 1000 টাকা এবং শিমু 1-10-22 তারিখে 15,000 টাকা নগদ উত্তোলন করে। উভয়ের উত্তোলনের উপরে 10% সুদ ধার্য করতে হবে। অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ কত বলো। দুইজনের উত্তোলনের সুদের পরিমাণটা কত। লিঙ্কটি একটু শেয়ার করে দিও, যারা চলে গেছে তারা আবার ব্যাক করবে। এবার দেখো দুইজন অংশীদার কে কে, সৈকত, সৈকত মাসের শেষে 1000 টাকা করে উত্তোলন করে। এই যে কয় পার্সেন্ট ধরবো, 10%, 10%-এ আসবে কয় টাকা, 100 টাকা। নিব কয় মাসের, 5.5 মাসের। তাহলে কত হবে, 550, কত আসবে, 550 টাকা আসবে। এই যে দেখো 550 হবে এটা। ওকে, এবার এই জায়গায় দেখো 15,000 টাকা, এই 15,000 টাকার উপর আমি 10% ধরবো, ধরার পরে আমার আসবে কত, 1500 নাকি। 15,000 টাকার উপরে 10% ধরলে কত আসে বলো, আবার বুঝান। ওকে ফাইন, দেখেন এই জায়গায় সৈকত প্রতি মাসের শেষে উত্তোলন করছে 1000 টাকা, তাই না। তাহলে এই 1000 টাকা তুমি এই জায়গায় লিখবা, লিখার পরে এটার উপরে 10% ধরবা, ধরলে যেই টাকাটা আসবে এই যে এটা এই জায়গায় লিখো। লিখার পরে যেহেতু মাসের শেষে, এই জন্য 5.5 দ্বারা গুণ দিবা, তাহলে হবে 550। ওকে, 2 নম্বর, শিমু 15,000 টাকা উত্তোলন করে। এই 15,000 টাকার উপরে যদি আমি 10% ধরি, তাহলে আমার আসবে কত বলো, আমার কত আসবে, 1500 টাকা। এবার শিমু যে উত্তোলন করছে এটার তারিখ বলে দিছে, এই যে 2022 সালের 10 মাসের 1 তারিখে। তাহলে 10, 11, 12, 3 মাসের সুদ পাবে সে। 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, তাহলে কত আসে বলো। 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, কত আসে, 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, তাহলে কত আসে বলো। 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ দিলে কত আসে বলো, কত আসে এটা, এই যে 375। তাহলে 375 টাকা হবে, এই যে এইটা গ নাম্বার উত্তর। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো। একটু লিঙ্কটা শেয়ার করে দিও প্লিজ। আজকে তো আর বলবো, বিরক্ত কি আর সবসময় করবো বলো, বিরক্ত আর করবো না, আজকেই শেষ। তোমাদেরকে আর বিরক্ত করবো না, বলবো না লিঙ্ক শেয়ার করার জন্য, বলবো না ক্লাসে জয়েন করো, বলবো না ভালো করে পড়ো, এইসব কিছু আর বলবো না, শেষ। না, উত্তোলনের সুদ আর ঋণের সুদ কখনো এক না। উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য আয়, আর ঋণের সুদ এটা প্রতিষ্ঠানের জন্য পরিচালন ব্যয়। ঋণের সুদ একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, অন্যান্য ব্যয় আর কি, হ্যাঁ। আর উত্তোলনের সুদ আয়।
এবার দেখো এই জায়গায় কি বলছে খেয়াল করো। এবার উদ্দীপকটা আগেরটাই আছে, বলছে উত্তোলনের উপরে সুদের হার 10%-এর পরিবর্তে যদি আমরা 5% ধার্য করি তাহলে কি প্রভাব ফেলবে। এই যে প্রভাবটা হচ্ছে অংশীদারদের মূলধন হ্রাস পাবে, অংশীদারদের মূলধন হ্রাস পাবে। 2, বন্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবে। এই দুইটা সঠিক, এটা কিন্তু সঠিক না। অংশীদারদের মূলধনের পরিমাণ সমান থাকবে কিভাবে ভাই? যদি পার্সেন্ট কমে যায় এটা কখনো সমান থাকতে পারে না, সমান থাকতে পারে না, হয় বাড়বে না হয় কমবে, এটাই তোমাকে বুঝতে হবে। তাহলে অংশীদারদের মূলধনের পরিমাণ হ্রাস পাবে। 2, বন্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবে। তাহলে বলো তো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা বলো? সঠিক উত্তর কোনটা তোমরাই বলো। 1 আর 3। তাহলে 1 আর 3 কোথায় আছে? এই যে দেখো 1 আর 3 কোথায় আছে? এই যে খতে 1 আর 3। বলো বলো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলো তো। এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলো। এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলবা। এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলবা। শেষ বেলায় কষ্ট, এটাই তো স্বাভাবিক। যে কোনো জিনিসের শুরুতে আনন্দ আর শেষে থাকবে বেদনা। যদি এই দুইটা জিনিস কোনো সম্পর্কের মধ্যে থাকে তাহলেই কিন্তু বুঝতে হবে যে এটা একটা মজবুত সম্পর্ক ছিল, যেটা তোমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের আছে। দেখো কলি ও মালা একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন ছিল 80,000 টাকা, 75,000 টাকা। তারা মূলধনের উপরে 10% হারে সুদ ধার্য করে। কলি কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। কলিকে কোন ধরনের অংশীদার বলা হয়? কলি কোন ধরনের অংশীদার? নিষ্ক্রিয় অংশীদার। কলি কোন ধরনের অংশীদার বলো তো? কলি কোন ধরনের অংশীদার? নিষ্ক্রিয় অংশীদার। এবার আসো এই উদ্দীপকের আরেকটা প্রশ্ন, কারবারে মোট মূলধনের সুদ কত? কারবারের মোট মূলধনের সুদ বাইর করতে বলছে। তাহলে দেখো 80,000 টাকা, তার উপরে আমরা ধরবো কয় পার্সেন্ট? 10%। তাহলে আসবে কয় হাজার টাকা? 8,000 টাকা। তারপরে আরেকজনের মূলধন কত? 75,000 টাকা। এই 75,000 টাকার উপরে ধরবো 10%, আসবে কত? 7,500। এবার এই দুইটা যোগ করলে কত হয় বলো? এই দুইটা যোগ করলে হবে 15,500। এই দুইটা যোগ করলে হবে কত? 15,500। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? এই দুইটা যোগ করলে হবে কত? 15,500। ক্লিয়ার? বলো তো বুঝতে পারছো কিনা? আরেকবার বলবো, এটা আরেকবার কি বলবো বলো? তোমরা 25-এর শিক্ষার্থীদেরকে বলে দিও তোমরা যে 2 বছর ঘোরাঘুরি করছো তারা যেন এটা না করে, কেমন? এই যে দেখো বলছে কারবারের মোট মূলধনের সুদ কত। মূলধন বলতে এই জায়গায় বুঝাচ্ছে প্রারম্ভিক যে মূলধনটা আছে ওই মূলধনটাকে বুঝাচ্ছে। ওই মূলধনের উপরে সুদ ধরতে হবে কত পার্সেন্ট? 10%। কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা ধরি 10%। এই যে অংশীদার তো দুইজন, একটা হচ্ছে কলি আর একটা হচ্ছে মালা। কলি আর মালা কেউ আসো নাকি? এই যে দেখো কলি 80,000 টাকা, কয় পার্সেন্ট ধরবো? 10%। তাহলে 80,000 টাকার 10% 8,000 টাকা। কারণ প্রারম্ভিক মূলধনের উপরে সবসময় 1 বছরের সুদ ধরতে হয়, মানে 12 মাসের। আবার মালার সুদ, মালা দিছে 75,000 টাকা, ধরবো কয় পার্সেন্ট? 10%, আসবে কত? 7,500। এবার তারা বলছে মোট বাইর করতে। মোট, মোট মানে কি? যোগ। তার মানে এইটা আর এইটা দুইটা যোগ করলে হবে 15,500। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? জি রুমানা আক্তার ফারিয়া, তুমি 2023 সালের 14 আগস্ট আমাদের পেড বেসে জয়েন করছো, এখন পর্যন্ত আমাদের সাথে আছো। জি ধন্যবাদ তোমাদেরকে। এই যে বিশ্বাস করছো, এই বিশ্বাসটাকে স্যালুট জানাই এবং তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এই প্রতিষ্ঠান, আমাদের বিজনেস স্কোয়াডের সকল শিক্ষকরা তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ যে আমাদের উপরে বিশ্বাস করার জন্য। এই বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মনে রাখবা, শরীর যতই ক্লান্ত হোক এই মনটাকে ক্লান্ত করা যাবে না, কারণ ক্লান্ত মন নিয়ে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে নাই। আমাদের শরীর যতই ক্লান্ত হোক আমাদের মনটাকে ক্লান্ত করবো না। যেমন আমরা যে এতগুলো ক্লাস নিছি, আমরা কিন্তু শারীরিকভাবে ক্লান্ত কিন্তু মানসিকভাবে অনেক স্ট্রং, কারণ আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। বিজনেস স্কোয়াড সে তার লক্ষ্য অর্জন করবে,
এই জন্য ব্যবসা শিক্ষার্থীদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন, শরীর ক্লান্ত থাকলেও মন কিন্তু কারো ক্লান্ত হয় নাই, আর এটা যেন তোমাদেরও না হয়। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করার পদ্ধতি কয়টা এটা বলো। অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করার পদ্ধতি কয়টা বলো। অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করার পদ্ধতি কয়টা বলো। অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করার পদ্ধতি কয়টা বলো, জলদি কমেন্ট করে বলো। জি অবশ্যই টি শার্ট পাবা, টি শার্ট পাবে না কেন, আমাদের জায়গা থেকে আমরা তোমাদেরকে টি শার্ট দিয়ে দিব দুইটি। হ্যাঁ, একটা হচ্ছে চলতি হিসাব, আরেকটা হচ্ছে কি মূলধন হিসাব। এবার আসো, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে তৈরি করতে হয়। পরিবর্তনশীল মূলধনের ভিতরে কোন কোন আইটেমগুলো যায় বলো। পরিবর্তনশীল মূলধনের ভিতরে কোন জিনিসগুলো যাবে এটা আমরা সবাই জানি। এই যে পরিবর্তনশীল মূলধন যখন বলবে তখন আমাদেরকে লাভ লোকসান বন্টন হিসাব করতে হবে, তারপরে অংশীদারদের মূলধন হিসাব করতে হবে। এই জায়গায় চলতি হিসাব আসবে না, পরিবর্তনশীল মূলধনের ভিতরে চলতি হিসাব আসবে না। আমি আবারও বলতেছি, পরিবর্তনশীল মূলধনের ভিতরে কখনো চলতি হিসাব আসবে না। এটা বুঝতে পারছো কিনা বলো। এবার বলো, স্থায়ী মূলধন পদ্ধতিতে, এই যে দেখো, স্থায়ী মূলধন পদ্ধতিতে আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব তৈরি করব তখন কোন কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত করব। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, আরেকটা হচ্ছে অতিরিক্ত মূলধন। উত্তোলন আসবে শুধুমাত্র পরিবর্তনশীল মূলধন বা চলতি মূলধন আমরা করার সময়, কিন্তু স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব যখন করব তখন শুধুমাত্র এই দুইটা জিনিস নিব, অতিরিক্ত মূলধন আর প্রারম্ভিক মূলধন। কারণ স্থায়ী মূলধন জিনিসটা কি, স্থায়ী মূলধন জিনিসটা হচ্ছে বছরের শুরুতেও একজন অংশীদারদের মূলধন যা থাকবে বছরের শেষে গিয়েও একজন অংশীদারের মূলধন তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে স্থায়ী মূলধন পদ্ধতিতে কয়টা জিনিস আসবে বলো তো, স্থায়ী মূলধন পদ্ধতিতে কয়টা জিনিস আসবে বলো। স্থায়ী মূলধন পদ্ধতিতে কয়টা জিনিস আসবে বলো। আমার মনে হয় তোমরা ক্লাসে নাই, ঘুমাই গেছো। দেখি কারা কারা ক্লাস আছো, একটা লাইক দিয়ে জানিয়ে দাও। ওকে, কোন দুইটা, একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন। তাহলে কোথায় আছে ক নম্বরে, এই যে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন। এবার আসো, অংশীদারি কারবারের অংশীদার কর্তৃক উত্তোলন হিসাবের সমাপনী জের স্থানান্তর করা হয় কোথায়। আমরা এই যে অংশীদাররা যে টাকা উত্তোলন করে, এই উত্তোলনটা আমরা কোথায় কোথায় দেখাই, উত্তোলনের সমাপনী জেরটা কোথায় কোথায় দেখাই। একটা হচ্ছে উত্তোলন হিসাব, না আমরা এই জায়গায় কোনো উত্তোলন হিসাব তৈরি করি না, আমরা তৈরি করি কি মূলধন হিসাব, চলতি হিসাব। তার মানে উত্তোলনটা মূলধন হিসাবে যাবে, চলতি হিসাবে যাবে। অংশীদারদের যে উত্তোলন, ওই উত্তোলনের টাকাটা আমরা কোথায় নেই জানো, আমরা অংশীদারদের মূলধন হিসাবে নেব, আবার চলতি হিসাবে যেটা করতে বলবে সেটাতে। কিন্তু এই জায়গায় আলাদা কোনো উত্তোলন হিসাব তৈরি করা হয় না। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা মূলধন হিসাবে এবং চলতি হিসাবে উত্তোলনের কোন টাকাটা লিখবো জানো, উত্তোলনের বার্ষিক যে টাকাটা সেটা লিখবো, বার্ষিক, মাসিক টাকাটা লিখবো না। যদি প্রশ্নে মাসিক টাকা দেওয়া থাকে, ওই মাসিক টাকাটাকে বাৎসরিকে কনভার্ট করে তারপরে আমরা মূলধন হিসাব এবং চলতি হিসাবে লিখবো। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, আমাকে একটু বলো বুঝতে পারছো কিনা, বলো বলো বুঝতে পারছো কিনা এটা প্লিজ এখন একটু কমেন্ট করো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা। অংশীদারি কারবারের অংশীদার কর্তৃক উত্তোলন হিসাবের সমাপনী জের স্থানান্তর করা হয় কোথায়, মূলধন হিসাবে এবং চলতি হিসাবে। ওকে ফাইন, এবার এই মূলধন হিসাবে এবং চলতি হিসাবে আমরা কোন টাকাটা নিব, উত্তোলনের কোন টাকাটা নিব, আমরা কোন টাকাটাকে নিব, বাৎসরিক নাকি মাসিক। যখন আমরা মূলধন হিসাব করব অথবা আমরা চলতি হিসাব করব তখন আমরা উত্তোলনের সবসময় বাৎসরিক টাকাটা নিব। যেমন প্রত্যেক মাসে 200 টাকা করে উত্তোলন করছে কোনো অংশীদার, এই টাকাটা মূলধনে যাবে না, চলতি হিসাবে যাবে না, যাবে কোনটা, এই 200-কে 12 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে যেটা আসবে এই যে 2400, এই 2400 টাকাটা লিখতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার বুঝতে পারছেন।
টি শার্ট তো অবশ্যই দিব, টি শার্ট দিব না কেন? টি শার্ট তো অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই টি শার্ট থাকবে তোমাদের জন্য। টি শার্ট কেন থাকবে না? পরিশ্রম কাকে বলে আমরা সেটা দেখিয়ে দিব, এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদেরকে এতটুকু বলবো যে তোমরা ভয় পেও না, তোমরা যদি বিশ্বাস করো আমাদেরকে, তোমাদের বিশ্বাস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবার আসো ষষ্ঠ অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ আসে, অনেক। দেখো এই অধ্যায় থেকেও 5 থেকে 6টা, ময়মনসিংহ বোর্ডে কয়টা আসছে? 1 2 3 4 5 6 7 8টা আসছিল। দেখো এইভাবে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসবে, 5 থেকে 6টা। তাই এই অধ্যায়টাও আমরা একটু মনোযোগ সহকারে এখন করব। দেখো আচ্ছা, আমরা একটু স্লাইডটা পরিবর্তন করে নিচ্ছি, একটু সময় দাও। তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবা যে আমাদের ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা, আমাদের ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবা। ওকে, জি আসো। এটা তো এরকম থাকার, একটু আমরা দেখে নিচ্ছি স্লাইডের প্রবলেমটা, দাঁড়াও। আচ্ছা যাই হোক, আমরা চেষ্টা করি এভাবে সমাধান দেওয়ার জন্য। দেখো এবার দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণ। হ্যাঁ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, আমরা এটা থেকে অনেকগুলো এমসিকিউ আমাদের আসে, তো এটা নিয়ে আমরা এখন একটু সমাধান করব, কেমন? একটু খেয়াল করো। এই যে দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণ কৌশল কত প্রকার। এই যে দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণ কৌশল কত প্রকার। আমরা একটু কমেন্ট করে জানি যে আর্থিক বিবরণীর কিছু কিছু জায়গায় এটাকে কৌশল 4 প্রকার দেওয়া আছে, আবার কৌশল 3 প্রকার দেওয়া আছে। আসলে কিন্তু মনে রাখবা আর্থিক বিবরণীর কৌশলটা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার। একটু কমেন্ট করে দেখি। তোমরা অনেক জায়গায় এটাকে 4 প্রকারও দেখবা, অনেক জায়গায় 3 প্রকারও দেখবা। এবার তোমরা কোনটা লিখবা আমি বলি। একটা হচ্ছে নগদ প্রবাহ বিশ্লেষণ, আরেকটা হচ্ছে স্টক বিশ্লেষণ, আরেকটা হচ্ছে আয় ব্যয় বিশ্লেষণ। তো অনেকে কি করে এই আয় ব্যয়কে 2টা ধরে, এই যে এই আয় ব্যয়কে কিন্তু 2টা ধরে না, আমরা আয় ব্যয়কে কি করব? একটা ধরবো। তাহলে উত্তর হবে কয় প্রকার? 3 প্রকার। তাহলে দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কয় প্রকার? 3 প্রকার। বলো তো বুঝতে পারছো কিনা, এটা কি বুঝতে পারছো? একটু জানাবা, একটু জানাবা বুঝতে পারছো কিনা, একটু জানাবা প্লিজ। ওকে, এটা মনোযোগ দিয়া মাথায় রেখো, কেমন? কারণ কিন্তু পরে কিন্তু আবার ভুলে যাবা। এবার বলো অনুপাত বিশ্লেষণ কি? অনুপাত বিশ্লেষণটা কি? এবার একটু বলো সবাই, অনুপাত বিশ্লেষণটা কি? সবাই একটু কমেন্ট করে বলো অনুপাত বিশ্লেষণটা কি। বলো অনুপাত বিশ্লেষণ হচ্ছে লেনদেনের সংখ্যাত্মক সম্পর্ক বিশ্লেষণ। লেনদেনের সংখ্যাত্মক সম্পর্ক বিশ্লেষণ। বলো তো অনুপাত বিশ্লেষণটা কি? অনুপাত বিশ্লেষণটা হচ্ছে লেনদেনের সংখ্যাত্মক সম্পর্কর বিশ্লেষণ। ওকে, এবার আসো অনুপাত বিশ্লেষণ কত প্রকার এইটা দেখি। দেখো তোমরা আবার এটাকে কৌশলের সাথে মিলাই নিও না। এবার বলো অনুপাত বিশ্লেষণ কত প্রকারের হয়। অনুপাত বিশ্লেষণ কত প্রকারের হয় এটা কিন্তু কৌশলের সাথে মিলাইলে হবে না। এই যে দেখো
এটাকে যদি আমি কৌশলের সাথে মিলাই তাহলে কিন্তু হবে না। এটাকে একটু বলতো কয় প্রকার? অনুপাত বিশ্লেষণ কিন্তু আমরা 4 প্রকারের: স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, মুনাফা উপার্জন ক্ষমতা, তারপরে হচ্ছে সচ্ছলতা এবং কার্যকলাপ অনুপাত। তাহলে কয়টা হবে? 4টা। 4টা হবে। কয়টা? 4টা। দেখছো তোমরা কিন্তু ওইটার সাথে মিলিয়ে ফেলছিলাম। এবার দেখো কোনটি অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা, একটু খেয়াল করো। কোনটি অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা একটু কমেন্ট করে বলবা। কোনটি অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা একটু কমেন্ট করে বলো। কোনটি অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা? দেখো, অতীত ঘটনা নির্ভর, ভুল ত্রুটি উদ্ঘাটন, কারবারের গতি ও প্রকৃতি অনুধাবন, দক্ষতা যাচাই। তাহলে হবে কোনটা? অতীত ঘটনা নির্ভর। এটা হচ্ছে অনুপাত বিশ্লেষণের কি সীমাবদ্ধতা। এবার দেখো এই জিনিসটা তো সবাই পারার কথা, এই জিনিসটা সবাই কিন্তু পারার কথা। কি? একটি ব্যবসায়ের প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কোনটি? আমরা জানি নগদ টাকাকে আমরা কি বলি? তরল সম্পদ বলি। তাহলে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ হচ্ছে নগদ উদ্বৃত্ত। কমেন্ট করে বলো এটা কি? নগদ উদ্বৃত্ত। একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কোনটি? নগদ উদ্বৃত্ত। এই জায়গায় দেখো, এই জায়গায় সবগুলোই আমাদের জন্য চলতি সম্পদ, শুধুমাত্র একটা জিনিস বাদে, এই যে মজুদ পণ্য, এইটা বাদে বাকি সবগুলো হচ্ছে আমাদের জন্য তরল সম্পদ। তবে সবচেয়ে বেশি তরল সম্পদ হচ্ছে নগদ উদ্বৃত্ত। চলতি অনুপাতের আদর্শ মান কত? এটা পারে না এমন কেউ নাই। আমরা জানি চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে কত? 2:1। এটার মানে কি? অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি 1 টাকা চলতি দায় থাকে, তার বিপরীতে কয় টাকা সম্পদ থাকতে হবে? 2 টাকা সম্পদ থাকতে হবে। তাহলে বলো তো চলতি অনুপাতের আদর্শ মান কত? চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। 2:1। আচ্ছা, এবার দেখো তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতার পরিমাণ করা হয় কোন অনুপাতের মাধ্যমে? দেখো তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা এটা আমরা যাচাই করি কোন অনুপাতের মাধ্যমে? অ্যাসিড টেস্ট অনুপাতের মাধ্যমে। অ্যাসিড টেস্ট মানে কি? তরল অনুপাত, তারল্য অনুপাত, অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, এগুলো একই জিনিস। এগুলো কি? একই জিনিস। এটার অনেকগুলো নাম আছে। দেখো তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয় কোনটার মাধ্যমে? এই যে দেখো অ্যাসিড টেস্ট অনুপাতের মাধ্যমে। আশা করি বুঝতে পারছো। এবার আসো এটা কোনটা হবে বলো। দেখো প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায়। ঋণ, আমরা ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায় কিসের মাধ্যমে? এই যে দেখো তড়িৎ অনুপাতের মাধ্যমে। দেখো আবার দিয়ে দিছে তড়িৎ অনুপাতের মাধ্যমে। কোনটার মাধ্যমে? তড়িৎ অনুপাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? তড়িৎ অনুপাতের মাধ্যমে। এটা কি হবে বলো? একটা প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায় কিসের মাধ্যমে? এই যে দেখো তড়িৎ অনুপাতের মাধ্যমে। কার মাধ্যমে? তড়িৎ অনুপাতের মাধ্যমে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এবার দেখো এই জিনিসটাও গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তারল্য বাড়াতে গেলে ব্যবসার কোনটি ঘটে? তারল্য মানে কি জানো? নগদ অর্থ। তারল্য মানে নগদ অর্থ। তুমি যদি প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি করো, প্রতিষ্ঠানে যদি নগদ অর্থ মানে তারল্য বৃদ্ধি করতে যাও, তাহলে তোমার কোনটা কমে যাবে জানো? মুনাফা উপার্জন ক্ষমতা হ্রাস পাবে। তুমি যদি নগদ টাকা প্রতিষ্ঠানে রেখে দাও, বিনিয়োগ যদি না করো, তাহলে প্রতিষ্ঠানের মুনাফা কিন্তু হবে না। তাহলে তারল্য যদি আমরা বেশি বৃদ্ধি করতে যাই, তাহলে আমাদের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে মুনাফা উপার্জন ক্ষমতা হ্রাস পেয়ে যাবে। আমাদের প্রতিষ্ঠানের মুনাফা উপার্জন ক্ষমতা কি পাবে? হ্রাস পাবে। তারপরে দেখো জনাব খান এর কারবারের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ সমান। দৈনন্দিন কারবার পরিচালনার জন্য তার কোন ধরনের সম্পদ বৃদ্ধি করা প্রয়োজন? কোন ধরনের সম্পদ বৃদ্ধি করা প্রয়োজন? একটু ভালোভাবে খেয়াল করো। জনাব খানের কারবারের চলতি সম্পদ ও চলতি দায় দুইটাই সমান। চলতি সম্পদও সমান, চলতি দায়ও সমান। এখন
তার কোন ধরনের সম্পদ প্রতিষ্ঠানে বৃদ্ধি করতে হবে, সেটা হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ, কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে চলতি সম্পদের প্রয়োজন। এই জন্য চলতি সম্পদ না হলে তুমি তোমার দৈনন্দিন যে খরচ আছে সেগুলো কি করতে পারবা না, মিটাইতে পারবা না। এই জায়গায় স্থায়ী সম্পদ দিবা না, কারণ স্থায়ী সম্পদ তো তুমি একবার কিনে রাখছো, স্থায়ী সম্পদ তো আর বারবার পরিবর্তন করার কিছু নেই। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো। জি অঙ্ক তো আসবে ভাই, অঙ্ক আসবে, একটু সময় দিতে হবে না? অঙ্ক আসবে না কেন, অবশ্যই অঙ্ক আসবে। এবার দেখো, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ সমান সমান কি আমরা জানি না। এটার মানে হচ্ছে তরল সম্পদ। এই যে দেখো, তরল সম্পদ বাইর করার সূত্রটা কি ছিল, এই যে তরল সম্পদ বাইর করার সূত্রটা ছিল চলতি সম্পদ থেকে দুইটা জিনিস বাদ দিতে হয়। চলতি সম্পদ থেকে দুইটা জিনিস বাদ দিতে হয়। দেখো, একটা হচ্ছে সমাপনী মজুদ, আরেকটা হচ্ছে অগ্রিম ব্যয়। একটা হচ্ছে সমাপনী মজুদ, আরেকটা হচ্ছে অগ্রিম ব্যয়। তো এই যে দেখো, মজুদ পণ্য, অগ্রিম খরচ, এই জায়গায় মাইনাস, এই ব্র্যাকেটটা যদি না থাকতো তাহলে এই জায়গায় মাইনাস লিখতে হইতো। এই জায়গায় ব্র্যাকেটটা থাকার কারণে এটা প্লাস আছে, তার মানে এই যে এই জিনিসটা দেখো, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো কিনা দেখো। এবার দেখো, এই যে অঙ্ক আসছে, যারা অঙ্কের কথা বলছে, এই যে দেখো, চলতি সম্পদ 1,50,000 টাকা, চলতি অনুপাত 5:2, তাহলে চলতি দায় কত? এই জায়গায় চলতি সম্পদ 1,50,000 দেওয়া আছে, এই যে চলতি সম্পদ কত, 1,50,000। এবার এই জায়গায় আমাদেরকে বাহির করতে বলছে দায়, যেটা বাহির করতে বলবে এটা উপরে থাকবে, আর যার টাকা দেওয়া আছে তার মানটা নিচে থাকবে। এই যে দেখো, এই যে চলতি অনুপাত কত, 5:2, তার মানে এই 5 হচ্ছে কি চলতি সম্পদ, আর এই 2 হচ্ছে চলতি দায়। আমাকে কোশ্চেনে বাহির করতে বলছে চলতি দায়, এই জন্য চলতি দায় দিয়ে গুণ করব আর চলতি সম্পদের মান দিয়ে ভাগ করব। তাহলে কত আসে বলো, তাহলে কত আসে বলো, বলো কত আসে, কত আসে বলো। তাহলে 60,000 টাকা। কয় হাজার টাকা? 60,000 টাকা। তারপরে দেখো, এইটা আমরা কিভাবে করব। এই যে দেখো, একটি কোম্পানির 36,000 টাকার মূলধন রয়েছে, চলতি অনুপাত 5:2 হলে চলতি দায়ের পরিমাণ কত? দেখো, একটা কোম্পানির 36,000 টাকা মূলধন, এই জায়গায় মূলধন বলতে বোঝাচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন। এই যে দেখো, চলতি মূলধন কয় হাজার টাকা? 36,000 টাকা। এবার চলতি অনুপাত হচ্ছে 5:2, তাহলে আমাদেরকে বাইর করতে বলছে চলতি দায়ের পরিমাণ কত। ভাই এই টাকাটা তো হচ্ছে চলতি মূলধনের টাকা, তাহলে চলতি মূলধন বাইর করার সূত্র কি? এই যে দেখেন, চলতি মূলধন বাইর করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এই জায়গায় চলতি সম্পদের অনুপাত কত? 5, আর দায় কত? 2, তাহলে চলতি মূলধন কত? 3। এই যে 3 হচ্ছে চলতি মূলধন। তাহলে আমরা এটাকে কিভাবে করব? এই যে 36,000 টাকাকে আমরা 2 দ্বারা গুণ করব, কেন? আমাদেরকে দায় বাহির করতে বলছে। আর 3 দ্বারা ভাগ করব, কেন? এই টাকাটা হচ্ছে মূলধনের টাকা। কোন মূলধন? চলতি মূলধন। তো চলতি মূলধন আমরা বাহির করছি কিভাবে? চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করছি, বিয়োগ করার কারণে কত আসছে? 3 আসছে। তাহলে ক্যালকুলেশন করে বলেন তো কত আসে, ক্যালকুলেশন করে বলেন কত আসে, ক্যালকুলেশন করে বলেন কত আসে, একটু ক্যালকুলেশন করে বলেন। আমি চাই আপনারা আজকে লাস্ট ক্লাস একদম লাস্ট পর্যন্ত থাকবেন। আমি চাই আপনারা আজকে একদম লাস্ট মিনিট পর্যন্ত থাকবেন। বেশিক্ষণ আমি আপনাদের সময় নিব না। আমি চেষ্টা করব 9টার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, যেন বাসায় আপনারা পড়তে পারেন। কারেন্ট ইদানিং বেশি ডিস্টার্ব করতেছে। এবার দেখো, এটার উত্তরটা কি দিবা? তারল্য ও মুনাফার মধ্যে যোগ্যতার সম্পর্ক কিরূপ? তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্ক কিন্তু কি ধনাত্মক না ঋণাত্মক। একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা তারল্য বাড়লে মুনাফা কমে, মুনাফা বাড়াইতে গেলে তারল্য কমবে, এটাই স্বাভাবিক। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, এটার উত্তরটা বুঝতে পারছো কিনা? তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্কটা কেমন? হ্যাঁ, এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো।
মাশাআল্লাহ সব শিক্ষার্থীরা আজকে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমার মনে হয় তোমাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে এবং থাকবে। দেখো তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা হচ্ছে কি ঋণাত্মক। এটার মানে হচ্ছে যদি আমি মুনাফা বাড়াই তাহলে নগদ টাকা কমে যাবে, যদি প্রতিষ্ঠানের তারল্য করি মানে নগদ টাকা বেশি রাখতে চাই তাহলে আমার মুনাফার পরিমাণ কমে যাবে, তাহলে কি ঋণাত্মক এটা। ওকে লাস্ট পর্যন্ত থাকবেন তো? ওকে এবার দেখেন একটা অঙ্ক আসছে, আসেন অঙ্কটা আমরা সমাধান করি। এবার দেখেন সাবা কোম্পানির, একটু খেয়াল করি আমরা, সাবা কোম্পানির নগদ তহবিল 20,000 টাকা, মজুদ পণ্য 40,000 টাকা এবং প্রদেয় নোট 20,000 টাকা, প্রদেয় বন্ড 30,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা হলে চলতি মূলধনের পরিমাণ কত? ভাই চলতি মূলধন বাইর করার সূত্রটা কি? এই যে দেখেন চলতি মূলধন বাইর করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এবার আমাদেরকে চলতি সম্পদটা আগে বাইর করতে হবে। তো চলতি সম্পদ আমরা কিভাবে বাইর করব? এই যে দেখেন নগদ তহবিল 20,000, মজুদ পণ্য 40,000 এলো 60,000, তারপরে প্রাপ্য হিসাব 20,000, তাহলে কত হইলো? চলতি সম্পদ হচ্ছে 80,000 টাকা। এবার চলতি দায় কত? প্রদেয় নোট 20,000 টাকা, এইটাই চলতি দায়। অনেক শিক্ষার্থীরা মনে করতে পারো প্রদেয় বন্ড এটা মনে আমাদের জন্য চলতি দায়, কিন্তু না, প্রদেয় বন্ড এটা আমাদের জন্য চলতি দায় না, প্রদেয় বন্ড এটা আমার জন্য দীর্ঘমেয়াদী দায়। তাহলে এটা কিন্তু এই জায়গায় আসবে না। তাহলে আমাদের এই যে দেখো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমার কি থাকবে? চলতি মূলধন। তাহলে চলতি মূলধন কত? 60,000 টাকা। এবার আসো চলতি মূলধন পেয়ে গেলাম 60,000, চলতি মূলধনের সূত্রটা কি? এই যে চলতি মূলধন অনুপাত, তার সূত্র হচ্ছে চলতি মূলধন ভাগ চলতি দায়। তাহলে চলতি মূলধন পাইছি কত? 60,000 টাকা, চলতি দায় কত? 20,000 টাকা। ক্যালকুলেশন করেন কত হয় বলেন, ক্যালকুলেশন করে বলেন কত হয়, ক্যালকুলেশন করে বলেন কত হয়, বলেন একটু ক্যালকুলেশন করে বলেন কত হয়। নাই কারো কাছে ক্যালকুলেটর? নাই ক্যালকুলেটর? এই জায়গায় আপনারা এই যে প্রদেয় বন্ড এটাকে চলতি দায়ের ভিতরে ধরবেন না কিন্তু, খবরদার। প্রদেয় বন্ড এটাকে চলতি দায়ের ভিতরে ধরা যাবে না। তাহলে কত হবে? 3 হবে। এটাকে ক্যালকুলেশন করলে হবে কত? 3, তারপরে অনুপাত দিব কত? 1। তাহলে উত্তর হবে কত? 3:1। বলেন তো বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা বলেন, এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা কি বুঝতে পারছেন। নাই ক্লাসে ঘুমাই গেছেন? এত তাড়াতাড়ি ঘুমাইলে হবে? লাস্টে কিন্তু তাবারুক আছে, তাবারুক নিয়ে যাবেন। এবার আসেন আরেকটা অঙ্ক চলে আসছে, দেখেন আমরা অঙ্কটা একটু সমাধান করি। আদিয়ান ট্রেডার্সের নগদ তহবিল 15,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, বকেয়া খরচ 7,500, প্রাপ্য আয় 8,000 টাকা, প্রদেয় নোট 10,000 টাকা, প্রাপ্য নোট 5,000 টাকা, মজুদ পণ্য 25,000 টাকা। চলতি অনুপাত কত? ভাই চলতি অনুপাতের সূত্র আমরা সবাই জানি, এটা পারি না এমন কোনো মানুষ নেই। আর এটা যে পরীক্ষায় আসবে এটাও নিশ্চিত থাকেন। চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে আবার চলতি সম্পদগুলো যোগ করি আমরা। চলতি সম্পদগুলো কি কি আছে? এই যে দেখেন নগদ তহবিল 15,000 আর এই জায়গায় 25,000, কত হইলো? 40। তারপরে প্রাপ্য আয় 48,000 টাকা। এবার আসো 5,000 টাকা প্রাপ্য নোট, তাহলে 48-এর সাথে 5 যোগ করো, কত হইলো? 53। 53-এর সাথে যোগ করো তুমি 25, তাহলে কত হয় বলো? 53-এর সাথে 25 যোগ করো, তাহলে টোটাল কত হয় বলো? তাহলে চলতি সম্পদ টোটাল কত বলো? এই যে আর হ্যাঁ 53-এর সাথে 25 যোগ করলে কত হয় বলো? এই যে দেখো এখন কিন্তু দুষ্টামি শুরু করে দিছো। এখন একটু ক্যালকুলেশন করে বলো, আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই। 78,000 টাকা। তাহলে আমরা চলতি সম্পদ পাইলাম কত? 78,000 টাকা। এবার আসো চলতি দায় কত? চলতি দায় এই যে বকেয়া খরচ 7,500,
তারপরে প্রদেয় নোট 10,000, 17,500 টাকা, তাই তো? আর কি আছে? নাই। তাহলে এই জায়গায় লিখো 17,500। এবার ক্যালকুলেশন করে দেখো কত আসে, কত আসে বলো। বলো কত আসে বলো। বলো কত আসে, উত্তর নাই। তাহলে এই জায়গায় হয়তোবা কোনো একটা জিনিস মিসিং আছে। হ্যাঁ, আমাদের কোনো একটা জিনিস এই জায়গায় মিসিং আছে হয়তোবা। দেখো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23। এই ময়মনসিংহ বোর্ড 23-এর এমসিকিউটা একটু তোমরা দেখে নিবা। এই জায়গায় দায়ের ভিতরে হয়তোবা কোনো একটা আইটেম মিসিং আছে, যার কারণে আমাদের উত্তরটা মিলতেছে না। কেমন, এটা একটু দেখে নিও। আই থিঙ্ক এটা একটা টাইপিং মিস্টেক, এটা একটু তোমরা দেখে নিবা প্লিজ। এবার আসো এটার আরেকটা, এই জায়গায় বলছে চলতি মূলধন কত হবে। চলতি মূলধন, চলতি মূলধন কত হবে? একটা, এটা ময়মনসিংহ বোর্ড 23-এর প্রশ্ন, তো একটা জিনিস মিসিং আছে এই জায়গায়। আমার মনে হয় এই জায়গায় একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে দায়ের কোনো একটা আইটেম মিসিং আছে। যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে একটু বলে দিও যে এই জায়গায় দায়ের কোন আইটেমটা মিসিং আছে। হ্যাঁ, হয়তোবা টাইপ মিস হয়েছে, একটু আমাকে যদি পারো তাহলে বলে দিও। হ্যাঁ, এই যে দেখো, নগদ তহবিল এটা আমাদের জন্য সম্পদ, প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য সম্পদ, তারপরে বকেয়া খরচ এটা আমাদের জন্য দায়, প্রাপ্য আয় এটা আমাদের জন্য সম্পদ। মনে রাখবা, এই প্রাপ্য কথাটা যদি কারোর সঙ্গে দেখো তাহলে এটা তোমাদের জন্য চলতি সম্পদ হবে। প্রাপ্য লেখা দেখলেই কোনো কথা নেই, এটা আমাদের জন্য কি? চলতি সম্পদ। আশা করি বুঝতে পারছো। এবার এটা দেখো, ব্যবসার মোট সম্পদ 10 লক্ষ টাকা, মোট সম্পদের 40% চলতি সম্পদ এবং দায় হচ্ছে 1 লক্ষ টাকা, মালিকানা সত্ত্বের পরিমাণ 5 লক্ষ টাকা। তাহলে চলতি অনুপাত কত? বাই চলতি অনুপাত বাইর করার সূত্রটা কি? এই যে দেখো, চলতি অনুপাত বাইর করার সূত্রটা হচ্ছে এই যে এটা, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো এই জায়গায় চলতি সম্পদ কত দেখো, মোট সম্পদ 10 লক্ষ টাকা হলে এর 40% যদি চলতি সম্পদ হয় তাহলে চলতি সম্পদ হবে কত? 4 লক্ষ। আর দায় কত? দায় হচ্ছে এই যে 1 লক্ষ। তাহলে ক্যালকুলেশন করেন কত হয় বলেন, ক্যালকুলেশন করেন কত হয়। তাহলে 4:1, 4:1 বলেন তো, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন, এটা বুঝতে পারছেন কিনা বলেন। 4:1, এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। এটা কি বুঝতে পারছেন? বলেন এটা বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানান। এটা কি বুঝতে পারছেন আপনি? এই যে কথা বলবে না, এখন আর কথা বলবে না। যে তোমরা তো উত্তর দিবা তাই না? এবার বলো এটা কি হবে। দেখো, প্রাপ্য হিসাব 20,000 টাকা, অগ্রিম বীমা 5,000 টাকা, মজুত পণ্য 15,000 টাকা এবং প্রাপ্য বিল 6,000 টাকা, প্রদেয় বিল 4,000 টাকা। হ্যাঁ, 6% ঋণপত্র 10,000 টাকা, প্রদেয় হিসাব 8,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 7,000 টাকা। আমাদেরকে বলছে চলতি অনুপাত নির্ণয় করতে। তো চলতি অনুপাত নির্ণয় করতে গেলে চলতি সম্পদ আর চলতি দায় লাগবে। তাহলে আমরা চলতি সম্পদটা বাইর করি। 20,000, 5,000, 25,000, 25 আর এই জায়গায় হচ্ছে 15, তাই না? 40,000। এই জায়গায় প্রাপ্য বিল 6,000, তাহলে হইলো কত? 46,000 টাকা। তারপরে দেখো 46,000 টাকা, দেখো তো ঠিক আছে কিনা। এই 46,000 টাকা হচ্ছে চলতি সম্পদ। এবার চলতি দায় কত একটু খেয়াল করো। প্রদেয় বিল 4,000 টাকা, প্রদেয় হিসাব 8,000, 12,000 আর ব্যাংক জমা অতিরিক্ত 7,000, এই হলো 19,000 টাকা। ভাগ করো, তাহলে কত আসে বলো।
ক্যালকুলেশন করো কত আসে বলো, ক্যালকুলেশন করলে কত আসে বলো, ক্যালকুলেশন করলে কত আসে একটু বলো। আসে 2.42, তাহলে দিতে হবে অনুপাত 1। তো 2.42 অনুপাত যদি 1 দেই তাহলে কত হবে দেখো, 2.42 অনুপাত 1। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবার আসো এই অঙ্কটা আমরা সমাধান করি। দেখো প্রাপ্য হিসাব 20,000 টাকা, অগ্রিম খরচ 5,000 টাকা, হ্যাঁ, মজুদ পণ্য 15,000 টাকা। আবার সেম জিনিসটাই মানে সেম উদ্দীপক আমাকে বলছে অগ্নি পরীক্ষার অনুপাত নির্ণয় করো। তো অগ্নি পরীক্ষার অনুপাত যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে তার সূত্রটা কি, এই যে দেখো, চলতি সম্পদ ভাগ, সরি চলতি সম্পদ না, এই জায়গায় হবে তরল সম্পদ, যেহেতু অগ্নি পরীক্ষা বলছে তাহলে আমরা এই জায়গায় লিখব তরল সম্পদ ভাগ চলতি দায় অথবা তরল দায়। এই জায়গায় হচ্ছে একটু বোঝার বিষয়, যেহেতু এই জায়গায় ব্যাংক জমা অতিরিক্ত আছে, এই যে দেখো, তখন আমরা এই চলতি দায়ের টাকা থেকে ব্যাংক জমা অতিরিক্তের টাকাটা বাদ দিয়ে ধরবো। তাহলে আমাদের চলতি দায় ছিল 19,000, 19,000 থেকে আমি 7,000 বাদ দিব, তাহলে আমার থাকবে 12,000 টাকা। আর আমার চলতি সম্পদ ছিল কত, 46,000 টাকা। ওই 46,000 টাকা থেকে আমি বাদ দিব অগ্রিম খরচ আর হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্য কত, 5,000, তাহলে 20,000, তাহলে আমাদের থাকবে 26,000। তাহলে এই 26,000-কে 12 দ্বারা ভাগ করো, তাহলে কত হয় বলো, কত হয় বলো, বলো কত হয়, একটু ক্যালকুলেশন করে বলো কত হয়, এখন বলো কত হয়। এই যে দেখো তরল সম্পদটা আমি কিভাবে বাইর করলাম, তরল সম্পদ আমি বাইর করলাম চলতি সম্পদ থেকে আমি দুইটা জিনিস বিয়োগ করছি, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য আর একটা হচ্ছে অগ্রিম খরচ। আর এই জায়গায় চলতি দায় দিয়ে আমি ভাগ না দিয়ে আমি তরল দায় দিয়ে ভাগ দিব। কেন, এই জায়গায় সরাসরি ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া আছে, যদি ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকে তাহলে আমি সেটা বাদ দিয়ে ধরবো, সেটা আমি কি করব, বাদ দিয়ে ধরবো। এবার দেখো আরেকটা কোশ্চেন, খেয়াল করো, কোনটি উপার্জন অনুপাত, কোনটি উপার্জন অনুপাত 1, কোনটি উপার্জন মানে মুনাফা উপার্জন অনুপাতের সূত্র কোনটা, এই জায়গায় সেটা হচ্ছে পরিচালন মুনাফা অনুপাত। এটা হচ্ছে আমাদের জন্য মুনাফা উপার্জন ক্ষমতার অনুপাত। একটু ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের জন্য মুনাফা উপার্জন ক্ষমতার অনুপাত। কেমন বলো তো, এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ আমি একবারে শেষ করে দিব, আরেকটু সময়, আরেকটু সময় দাও, আমি একবারে ক্লাসটা শেষ করে দিব। দেখো নিট মুনাফা অনুপাতের আদর্শ মান কত, 5 থেকে 10%। নিট মুনাফার অনুপাতের আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। এই যে নিট মুনাফা, এটা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা উপার্জন ক্ষমতার সূত্র। তাহলে নিট মুনাফা উপার্জনের হ্যাঁ আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। তাহলে বলতো নিট মুনাফা উপার্জনের আদর্শ মান কত, 5 থেকে 10%। 5 থেকে কত পার্সেন্ট, 10%। ভয় পাবা কেন, প্রশ্ন দেখলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি যত ভয় পাবা প্রশ্ন তখন তোমার কাছে তত বেশি কঠিন মনে হবে। যখন তুমি ভয় পাবা না তখন তুমি প্রশ্নটাকে ইজি মনে হবে। তুমি ভিতরে সাহস রাখো, তোমার প্রশ্ন সহজ হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার ভিতরে একটা টার্গেট রাখতে হবে, আমি পারবো, আমাকে দ্বারা হবে, যে কোনো মূল্যে আমি A+ পাবো। কথা কি বুঝতে পারছো? এবার দেখো মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় কি, আর্থিক সচ্ছলতা, ব্যবস্থাপকীয় দক্ষতা, না মুনাফা উপার্জন দক্ষতা। মুনাফা উপার্জন দক্ষতা। দেখো
মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় কোনটি? মুনাফা উপার্জন দক্ষতা। কি যাচাই করা হয়? মুনাফা উপার্জন দক্ষতা যাচাই করা হয়। এবার দেখো, এটা একটু আমরা দেখে নিই। পরিচালন মুনাফা অনুপাতের আদর্শ মান কত? পরিচালন মুনাফা অনুপাতের আদর্শ মান হচ্ছে 15 থেকে 18%। পরিচালন মুনাফার উপার্জনের আদর্শ মান হচ্ছে কত? 15 থেকে 10%। কত পার্সেন্ট? 15 থেকে 10%। বলো তো, বুঝতে পারছো কিনা এটা? এই যে দেখো, পরিচালন মুনাফা অনুপাতের আদর্শ মান কত? 15 থেকে 18%। 15 থেকে কত পার্সেন্ট? 18%। এই অনুপাতের আদর্শ মান যেগুলো, এইগুলো কিন্তু একটু দেখে যায়, কারণ এইগুলো কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। তাই বারবার বললাম এই জিনিসগুলো আমরা একটু দেখব। এবার দেখো, কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদী তহবিলকে কি বলা হয়? মানে কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদী তহবিলকে কি বলা হয় জানো? বিনিয়োজিত মূলধন। একটা কারবারে সবচেয়ে বেশি ব্যবহৃত দীর্ঘমেয়াদী তহবিলটাকে বলা হয় বিনিয়োজিত মূলধন। কি বলা হয় বলো? বিনিয়োজিত মূলধন। বলো তো, এটা বুঝতে পারছো কিনা? এবার এটা দেখো, দায় মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত? দায় মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত? সচ্ছলতা, তারল্য, দক্ষতা, মুনাফা উপার্জন ক্ষমতা। বলো, দায় মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত? বলো, দায় মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত? বলো, দায় মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত? সচ্ছলতা, তারল্য, দক্ষতা, মুনাফা উপার্জন। এটা আসলে কোন ধরনের অনুপাত? এটা হচ্ছে সচ্ছলতার অনুপাত। দায় মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত? সচ্ছলতার অনুপাত। এই যে কারবারের সচ্ছলতা পরিশোধ ক্ষমতা আমরা যাচাই করি দায় মালিকানা অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, এগুলোর মাধ্যমে। দেখো, এটা কি হবে একটু খেয়াল করো। একটি কোম্পানির সাথে প্রতিযোগী কোম্পানির আর্থিক তথ্যের তুলনাকে বলা হয় কি? বলো। হ্যাঁ, আন্ত কোম্পানি। কি বলা হয়? আন্ত কোম্পানি। একটি কোম্পানির সাথে প্রতিযোগী কোম্পানির আর্থিক যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলোর তুলনাকে বলা হয় কি? আন্ত কোম্পানি। কি বলা হয়? আন্ত কোম্পানি বলা হয়। আমার মনে হয় তোমরা একটু মনোযোগটা অন্যদিকে নিয়ে যাচ্ছ, কিন্তু মনোযোগটা পড়ার ভিতরে রাখতে হবে। কিন্তু যদি পড়ার ভিতরে না থাকে তাহলে কিন্তু আমাদের সমস্যা শুরু হয়ে যাবে। কথাটা একটু মনে রাখবা। দেখো, মজুদ আবর্তন অনুপাত দ্বারা, মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কি যাচাই করা হয়? তারল্য, মুনাফা, আর্থিক সচ্ছলতা, জিনা, দক্ষতা। মজুদ অনুপাত দ্বারা আমরা কি যাচাই করব? দক্ষতা যাচাই করব। আমরা মজুদ অনুপাত দ্বারা, এই যে দেখো, মজুদ আবর্তন অনুপাত দ্বারা একটা প্রতিষ্ঠানের কি যাচাই করা হয় জানো? দক্ষতা যাচাই করা হয়। কি যাচাই করা হয়? দক্ষতা। এই হচ্ছে আমাদের, দেখো আমরা কিন্তু আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করছি। আমি আগেও বলেছিলাম যে তোমাদেরকে যে আজকে আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব। কয়টা টপিক? দুইটা টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো এই জায়গায় ছিল অংশীদারি ব্যবসা এবং আরেকটা হচ্ছে গিয়ে কি? অনুপাত বিশ্লেষণ, তাই না? এখন আসো, আমাদের তো মোটামুটি এই দুইটা অধ্যায়ের এমসিকিউ আমি শেষ করলাম। তো আগামীকাল, সরি আজকে এবং গতকাল আমাদের রিয়াদ ভাই কিন্তু বাকি অধ্যায়গুলো ধারাবাহিকভাবে শেষ করছে। তারপরে সম্রাট আবার তোমার একটা বোর্ডের এমসিকিউ কমপ্লিট করে দিয়েছে। তো ইনশাল্লাহ পিডিএফটা আমি ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব। আমি পিডিএফটা ক্লাস শেষে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এবং আমি তোমাদের 5টা মিনিট সময় নিব তোমাদের কাছ থেকে। আমি 5 মিনিট সময় তোমাদের কাছ থেকে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম 9টার মধ্যে ক্লোজ করে দিব। প্রায় 9টা
বাজার আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এখন আমি কিছু পরামর্শ দিচ্ছি, পরামর্শগুলো অনুসরণ করো। এক, তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দিয়েছো, দেখো ওই পরীক্ষাতে তোমাদের যে ভুলগুলো ছিল ওই ভুলগুলোকে শুধরাবা, শুধরে তুমি দ্বিতীয় পত্র পরীক্ষা দিবা। অবশ্যই তোমরা কি দিয়ে গড় টানবা? পেন্সিল দিয়ে গড় টানবা, পেন্সিল দিয়ে গড় টানবা। এবং তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাতেও সেম ভাবে তোমরা কি করবা? খ বিভাগ দিয়ে শুরু করবা। আমাকে একটু কমেন্ট করে জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা কোন বিভাগ দিয়ে আগে শুরু করব। আমরা কি ক বিভাগ দিব নাকি খ বিভাগ আগে দিব? কোনটা আগে দিব? আমরা কি ক বিভাগ আগে দিব নাকি খ বিভাগ আগে দিব? দেখো আমাদের আর্থিক বিবরণীর এমসিকিউ কিন্তু বিকালে হয়ে গেছে। যারা আর্থিক বিবরণীর এমসিকিউ গুলো মিস করছো, এই আর্থিক বিবরণীর এমসিকিউ কিন্তু আমাদের বিকালবেলা হয়ে গেছে। যারা যারা ক্লাস করো নাই তোমরা একটু দেখে নিবা। এই যে এই আর্থিক বিবরণীর এমসিকিউ এবং বেতন মজুরি, এই দুইটা বিকালবেলা হয়েছে। এই দুইটা কিন্তু আমাদের বিকালবেলা ক্লাস হয়ে গেছে। যাই হোক, আমরা দীর্ঘদিন তোমাদেরকে পরিশ্রম করেছি, বোঝানোর জন্য চেষ্টা করেছি। তো আমরা কতটুকু বুঝিয়েছি সেটা আমরা আসলেই জানি না। হয়তোবা এই বোঝানোর ভিতরে অনেক ভুল ত্রুটি ছিল। এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের ভালো যেই দিকগুলো আছে এই দিকগুলো নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। মনে রাখতে হবে বর্তমান সমাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো মানুষ হওয়া। দেখো ভালো ছাত্র তো সবাই হইতে পারে, পড়লে ভালো ছাত্র সবাই হইতে পারে, কিন্তু ভালো মানুষ আসলে কয়জন হতে পারে? এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এই সমাজে আজকে টাকা দিয়ে বিসিএস প্রশ্ন পাওয়া যায়, কলেজের প্রশ্ন পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে তুমি কিন্তু অপরাধী হয়ে গেলা। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজটাকে আমরাই গড়ে তুলবো, সুন্দর এবং সমৃদ্ধ করে তুলবো। এই জন্য আমাদেরকে ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। কেমন? দেখো আমি এই লাইনটা তোমাদেরকে আজকের জন্য আমি বলে গেলাম। এই লাইনটা হচ্ছে মেধাবী থাকলে, মেধা থাকলে তাকে মেধাবী বলা হয় না। ভালো করে বুঝো, মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও সে তার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে, চেষ্টা করে। তাই আমাদেরকেও কিন্তু এই পরিশ্রমটা চালিয়ে যেতে হবে। দেখো কি বলবো, আমার আসলে বলার আর কোনো ভাষা নেই। আমি আসলে আর বলতেও পারতেছি না যে তোমাদেরকে নিয়ে আর কি বলবো। তোমরা ছিলা, তোমরা আসছো, তোমরা থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমাদেরকে আমরা অবশ্যই আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার জন্য। দেখো আজকে আমাদের কলেজ লাইফের শেষ ক্লাস, কিন্তু আমাদের আবার নতুন একটা জার্নি শুরু হবে, সেটা হচ্ছে অ্যাডমিশন জার্নি। ওই অ্যাডমিশন জার্নিতে আমাদের বিজনেস স্কোয়াডের একটা অনলাইন কোর্স আছে, তোমরা জানো, অল ইন ওয়ান। এই কোর্সের মাধ্যমে আমরা ডাবি থেকে গুচ্ছ পর্যন্ত, ডাবি থেকে গুচ্ছ পর্যন্ত আমরা সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এই কোর্সের মাধ্যমে আমরা শেষ করে দিব। ওকে, তোমরা যারা যারা একটা স্ক্রিনশট নিতে চাচ্ছ নিয়ে নাও, আজকে এটাই স্মৃতি হয়ে থাকবে, ঠিক আছে? তো যাই হোক, আমি আশাবাদী যে আমাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবা এবং সর্বদা ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করবা। তোমাদেরকে অনেক বেশি মিস করব এবং তোমাদের কথা অনেক বেশি আমাদের মনে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ ভুল মানুষই করে। আমরা যদি ভুল করে থাকি আমাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, বারবার বলতেছি। আর তোমরা স্টুডেন্ট, তোমরা শিক্ষার্থী, তোমরা আমাদের কাছে ছোট, তোমাদের ভুলগুলোকে আমরা ভুল মনে করি না, তোমাদের ভুলগুলোকে আমরা ধরিয়ে দেই, তোমাদের ভুলগুলোকে আমরা শুধরে দেওয়ার চেষ্টা করি, ওই জায়গা থেকে নতুন করে শেখানোর চেষ্টা করি। কিন্তু আমরা কতজনকে পারছি শিখাইতে? আমরা কিন্তু পারি নাই। যাই হোক, আমি আমার সকল টিচারদেরকে বলবো যদি আপনারা থাকেন তাহলে আপনারা একটু আমাদের লাইভে জয়েন করেন এবং আপনারাও একটু কমেন্ট করেন। আমার সকল শিক্ষক যারা আছেন বিজনেস স্কোয়াডের, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারাও একটু কমেন্টে আসেন, তাদের সাথে সামিল হন।
তোমাদের ভালোবাসায় বিজনেস স্কোয়াড এবং নিউ কমার্স কোচিং, ইজি ইংলিশ, অ্যাকাউন্টিং ক্লাব, অ্যাকাউন্টিং সম্রাট, আমরা সবাই তোমাদের ভালোবাসায় শিখতো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, অনেক বেশি মিস করব তোমাদেরকে। যারা অভিভাবক আছেন আপনাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং সালাম। আপনারা যদি তাদেরকে সাপোর্ট দেন, আপনাদের ছেলেকে এবং আপনার মেয়েকে আপনি যদি সাপোর্ট দেন, তাহলে তারাই হবে সবচাইতে ভালো। আপনি একটু তাদের উপরে বিশ্বাস করেন। দেখেন, অনলাইনে ক্লাস করে ভালো করা যায়, এই চিন্তাটা আসলে অনেকে গার্ডিয়ান করতেই চায় না। অনলাইনে পড়ে অনেক ভালো কিছু করা যায়, ভালো জায়গায় যাওয়া যায়, এই বিশ্বাসটুকু আপনারা একটু করবেন প্লিজ। কারণ হচ্ছে হ্যাঁ, অনলাইন খারাপও জায়গা আবার ভালোরও জায়গা। তবে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে ভালো জায়গায় যেতে হবে, ভালো মেন্টরের কাছে যেতে হবে। মনে রাখতে হবে অনলাইনে অভিনয়ের জায়গাটাও যেমন ঠিক ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তোমাকেই গ্রহণ করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। কারণ তুমি চাও, তুমি পারো, তুমি পারো না এমন না। যাই হোক, বিদায়ের বেলা আমি তোমাদেরকে আমার নিউ কমার্স কোচিং সেন্টারের যে একটা কবিতা আছে সেটা বলে আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আসলেই সবার জন্য শুভকামনা। যাই হোক, আসলে কি বলবো, বলার জন্য তো আসলে একটু শক্তির প্রয়োজন, একটু সাহসের প্রয়োজন। সেই জিনিসটাই যেন হারিয়ে ফেলতেছি, বেশি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। যে শিক্ষার্থীরা হচ্ছে আমাদের একটা অক্সিজেন, শিক্ষার্থীরা হচ্ছে আমাদের জন্য একটা অক্সিজেন। এই অক্সিজেন যখন চলে যায় তখন কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। যখন আমরা এর পরবর্তীতে যে ক্লাসটাতে জয়েন করব, ওই ক্লাসটাতে কিন্তু আমরা এতজন স্টুডেন্ট পাবো না, এবং এই 24-এর স্টুডেন্টগুলোকে আমরা পাবো না। আমরা তখন 25-এর শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করব, তখন তোমাদেরকেই কিন্তু আমরা ক্লাসে সবচেয়ে বেশি মিস করব। অনলাইন জগতে তোমরা আসলেই অনেক কিছু দিয়েছো আমাদের এই প্রতিষ্ঠানকে। তোমরা ভালোবেসেছো এই নিউ কমার্স কোচিং সেন্টারকে, তোমরা বিজনেস স্কোয়াডকেও ভালোবেসেছো, এবং বিজনেস স্কোয়াডের সকল শিক্ষকের তরফ থেকে আমি তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে আমাদের রিয়াদ ভাই চলে আসছেন, আমাদের রিয়াদ ভাই চলে আসছেন, জি আমাদের রিয়াদ ভাই চলে আসছেন, আমির স্যার এবং সম্রাট স্যার এবং শহীদ স্যার, আমি মারুফ স্যার, সবাইকে একটু বলবো যদি আপনারা আসলে আমার কথা শুনতে পান তাহলে আপনারা একটু কমেন্টে আসেন। আপনাদেরকে নিয়েও আমরা একসাথে আমরা আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। সবাই তোমরা স্যারদেরকে একটু হ্যাঁ জি জি, সব বাকি টিচাররা থাকলে হয়তো বা সবচেয়ে আরো বেশি। হ্যাঁ জি, আচ্ছা আমি চেষ্টা করি বলার জন্য। আচ্ছা, সবাই কি শোনার জন্য মন মানসিকতা আছে? সবার কি শোনার জন্য মন মানসিকতা আছে? সবার কি এটা শোনার জন্য মন মানসিকতা আছে? আমাকে একটু জানাবেন কমেন্ট করে। সবার কি এটা শোনার জন্য মন মানসিকতা আছে? দেখেন, এই জিনিসটা আসলে আমাদের নিজেদের একদম মন থেকে আমি এই জিনিসটা এর আগেও একবার বলেছিলাম, তো আজকেও আমি একবার বলে দিচ্ছি যে নিউ কমার্স কোচিং সেন্টার আসলে প্রতিশ্রুতি রাখে। নিউ কমার্স কোচিং সেন্টার সবসময় প্রতিশ্রুতি রাখার চেষ্টা করে, হ্যাঁ, এবং প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা কখনোই নিউ কমার্স কোচিং সেন্টার এবং বিজনেস স্কোয়াড কখনোই কিন্তু এটা করবে না। তো যাই হোক, আজকে আমার কবিতাটার যে মূল বিষয় সেটা হচ্ছে প্রতিশ্রুতি রাখিনি কেউ, প্রতিশ্রুতি রাখিনি কেউ। এটার মানে হচ্ছে যে যারাই প্রতিশ্রুতি দেয় তারাই দিন শেষে এই প্রতিশ্রুতিটাকে ভঙ্গ করে। তবে মনে রাখবেন, প্রতিশ্রুতি রাখবে নিউ কমার্স কোচিং সেন্টার এবং বিজনেস স্কোয়াড। দেখেন, কবিতাটা হচ্ছে, একদিন শৈশব বেলা বাবা আদরের চুমু দিয়ে বলেছিল,
মস্ত বড় ব্যারিস্টার বানাবো তোকে। এখন বাবা এবং ব্যারিস্টার দুটোই স্বপ্ন মনে হয় আমার কাছে। বাবা যখন পটল তুললেন তখন আমার বয়স 1 দশকের 2-3 ধাপ নিচে। বাবা নেই, সংসারে টানা পড়ে, মা সহ আরো 3 জন ভাই বোন বড় কষ্টে। কোনো এক আত্মীয় বলেছিল চাকরি দিবে, ছুটে গেলাম চাকরির উদ্দেশ্যে। প্রশ্ন এলো লেখাপড়া কতদূর? উচ্চ মাধ্যমিক রপ্ত করেছি, তা দিয়ে হবে না, ডিগ্রি নিয়ে আসতে হবে। নিরাশায় ফিরে এলাম, ডিগ্রি রপ্ত করলাম, কিন্তু চাকরি পেলাম না। প্রতিশ্রুতি রাখিনি কেউ, প্রতিশ্রুতি রাখিনি কেউ। সুন্দর দেশ দিবে, সুন্দর সমাজ দিবে বলেছিল সকল রাজনীতিকরা। পেট ভরে খাবে সবাই, অনাহারে কেঁদে উঠবে না কোনো শিশু, লাঞ্ছিত হবে না কোনো বোন, শিক্ষাঙ্গনে চলবে না সন্ত্রাস, লাশ হয়ে ফিরে আসবে না কোনো ছেলে তার বাবার কোলে। সেই প্রতিশ্রুতি আজ কোথায়? সেই প্রতিশ্রুতি আজ প্রাচীরে বন্দী হয়ে গেছে। নিঃস্বপ্ন এবং দুঃসাহসে রাত কাটে আমাদের। প্রতিশ্রুতি রাখিনি কেউ, প্রতিশ্রুতি রাখিনি কেউ। কিন্তু প্রতিশ্রুতি রাখবে এই নিউ কমার্স কোচিং সেন্টার এবং বিজনেস স্কোয়াড তোমাদের সাথে ছিল, এবং ভার্সিটি এডমিশনও তোমাদের সাথে এই প্রতিশ্রুতি নিয়ে একসাথে কাজ করবে ইনশাল্লাহ। তোমরা যদি চাও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে আমরা দিব সময়, এবং আমাদের জায়গাটা আমরা কি করব, বিন্দু পরিমাণও আমরা প্রতিশ্রুতির ভঙ্গ করব না, প্রতিশ্রুতি ভঙ্গ করব না ইনশাল্লাহ। আমরা সবাই প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 24 তোমাদের ভালোবাসায় শিখতো আমরা, বলার কিছু নেই আসলে। আর কি বলবো, বলতে গেলে আসলে অনেক সময় চলে যাবে, সময় চলে যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু বলা কিন্তু কখনোই শেষ হবে না। তাই আর কি বলবো, বলার কোনো কিছুই নেই। শুধু এতটুকু বলবো, ভালো মানুষ হও, ভালো কিছু করো, ভালো একটা রেজাল্ট করো। তুমি ভালো একটা রেজাল্ট করলে সবচেয়ে বেশি খুশি হবে তোমার পরিবার। তুমি জানো যে তুমি একটা রেজাল্ট করে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন গিয়ে যদি তুমি তোমার বাপ মাকে বলো, তুমি যদি তোমার বড় ভাই বোনকে বলো যে তুমি ভালো একটা রেজাল্ট করেছো, জিপিএ 5 পেয়েছো, তুমি 4.50 পেয়েছো, এবং তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, যখন এই সংবাদগুলো তাদেরকে দিবা, তারা যতটুকু খুশি হবে পৃথিবীর অন্য কেউ ততটুকু খুশি হতে পারবে না। তাদের পরে যদি অন্য কোনো ব্যক্তি তোমার রেজাল্ট শুনে খুশি হয়, সেটা একমাত্র তোমার শিক্ষক, তার বাইরে অন্য কেউ এত খুশি হবে না। প্রথমে খুশি হবে তোমার পরিবার, তারপরে দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তি থাকে, যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেটা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক যারা তোমাদেরকে দীর্ঘদিন পড়িয়েছে। এই জায়গায় অসংখ্য স্টুডেন্ট কমেন্ট করেছো, আমি তোমাদের নামগুলো আসলে পড়তে পারতেছি না, তবে সবাইকে সবাইকে অনেক বেশি ভালোবাসি, এবং সবাইকে নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে, বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান তোমাদের পিছনে লেগে থাকবে ইনশাল্লাহ। জি, হৃদয় খান, আপনি আমাদের পেড বেসি স্টুডেন্ট। সৈয়দ মুনতাসির, রিমন মিয়া, আবুল বাশার, মরিয়ম শারমিন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। এমডি শিমুল, মোহাম্মদ আবিদ হাসান, আনাস, সবাই সবাই আছেন এই জায়গায় আসলে। যাই হোক, অনেক দিন তোমাদেরকে পড়িয়েছি, তোমাদের আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, কিছু থাকে, সেটাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। খুবই ক্লান্ত, আজ ক্লান্ত হয়ে গেলাম। যাই হোক, আসলে আর বলার কিছু নেই। এইচএসসি 24 আমরাও তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। এটাই হবে, এই ভালোবাসা যেন সবসময় থাকে, এই ভালোবাসা যেন সবসময় আমরা ধরে রাখতে পারি, সেই জিনিসটার দিকে আমরা নজর দিব। যাই হোক, আবারও দেখা হবে কোনো এক ক্লাসে, অ্যাডমিশনের ক্লাসে দেখা হবে। তোমরা যারা আমাদের অ্যাডমিশন বেসে ভর্তি হতে চাচ্ছ, মোহাম্মদ মাসুদ আরমান রাফি, ধন্যবাদ মাসুদ। হ্যাঁ, দেখা হবে অ্যাডমিশনের বেসে। তোমরা যারা অ্যাডমিশন বেসে ভর্তি হওয়ার জন্য আগ্রহী, তোমরা যোগাযোগ করবা। যদি কারো আর্থিক কোনো সমস্যা থাকে, সমস্যা নাই, আমাদের সাথে যোগাযোগ করো।
আমরা আমাদের জায়গা থেকে আপ্যায়ন চেষ্টা করব তোমাদেরকে যেন আমরা কি করতে পারি, সব সময় সাহায্য সহযোগিতা করতে পারি। ছোট ভাই বোন হিসাবে, আমরা বড় হিসাবে তোমাদের প্রতি যতটুকু দায়িত্ব সেটা যেন আমরা পালন করতে পারি। তবে আজকে একটা কথা বলবো তোমাদেরকে, যে আজকে থেকে সবাই একটা জিনিসের প্রতি আমরা একটা জিনিস, যে আজকে থেকে আমরা সবাই একটা করে ভালো কাজ করব। যারা যারা একটা করে ভালো কাজ করবেন তারা একটু কমেন্ট করবেন। আমরা আজকে থেকে সবাই যদি একটা করে ভালো কাজ করি, তাহলে আমাদের দেখা দেখি আরো 5 জন মানুষ করবে, এরপরের দিন 10 জন মানুষ, এইভাবে করে আমাদের ভালো কাজের সংখ্যাটা বেড়ে যাবে। আমরা চাই ভালো কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হোক। ওকে, এমডি টুটুল মিয়া, জি এমডি টুটুল মিয়াও আমাদের স্টুডেন্ট ছিলেন। জি জি, আমরা সবাই, আদিল বিন আলমগীর তুমি আমাদের পেড বেসের স্টুডেন্ট, আমার মনে আছে। হ্যাঁ, ফারিয়া আক্তার আমাদের পেড বেসের স্টুডেন্ট, আয়শা আক্তার পেড বেসের স্টুডেন্ট, রাকিব হাসান, এই যে নামগুলো সবাই কিন্তু মোটামুটি আমাদের পেড বেসের শিক্ষার্থী। জি এমডি হৃদয় খান, তুমিও আমাদের পেড বেসের স্টুডেন্ট। আমরা চাই আমরা সবাই মানবিক কাজে লেগে যাব, আমরা সবাই সমাজের ভালো কাজগুলোতে লেগে যাব, খারাপ কাজগুলোকে বর্জন করব, তাহলে একদিন আমাদের এই সমাজে ভালো কাজগুলো কি হবে, প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। ফয়সাল 1 বছর ধরে আসো, তোমার নাম নিলাম। সিয়াম শিকদার, ওকে, লাস্ট একটা স্ক্রিনশট। এইচএসসি 24 হিসাব বিজ্ঞান ক্লাসের এই জায়গায় হচ্ছে পরিসমাপ্তি ঘটবে ইনশাল্লাহ। আমরা 25 নিয়ে আবারও শক্তভাবে কাজ করব। তোমাদের ছোট ভাই বোন যারা আছে সবাইকে, যদি আমরা তোমাদেরকে উপকার করে থাকি, যদি আমাদের দ্বারা তোমরা উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের যারা ছোট আছে তাদেরকে অবশ্যই এই একটা মেসেজ ড্রপ করে দিবা, যে অবশ্যই তারা যেন আমাদের সঙ্গে লেগে থাকে এবং আমাদেরকে বিশ্বাস করে। খন্দকার রাফি খন্দকার, রাফি জি তুমি আমার পেড বেসের স্টুডেন্ট, একদম জুম ক্লাসে তুমি আমার সাথে জয়েন হয়েছিলা। আশরাফুদ্দিন রবিন, ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।